সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গত একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের ডিজাইন অফ কলাম বা কলাম ডিজাইন। আজকে তোমাদেরকে আমি শেখাতে চাই স্ল্যাব ডিজাইন। ঠিক আছে, স্ল্যাব ডিজাইন শেখার জন্য তোমাদেরকে যেটা জানতে হবে যে কত ধরনের স্ল্যাব আছে, যে টাইপ অফ স্ল্যাব। স্ল্যাব সাধারণত দুই ধরনের হয়, সাপোর্টের উপর ভিত্তি করে দুই ধরনের হয়, আরও অন্য অন্য ধরনের আছে, সেটা আমরা পরে আলোচনা করব। স্ল্যাব সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে যে একমুখী স্ল্যাব, আর একটা হচ্ছে দ্বিমুখী স্ল্যাব। একমুখী স্ল্যাব আর হচ্ছে দ্বিমুখী স্ল্যাব। ইংলিশ টার্মটা তোমাদের জানা দরকার। ইংলিশ টার্মটাও আমরা বলবো। একমুখী মানে হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, বাংলা হচ্ছে একমুখী, আর হচ্ছে টু ওয়ে স্ল্যাব। টু ওয়ে স্ল্যাব, এই দুই ধরনের স্ল্যাব তোমাদের বইয়ে আলোচনা করা আছে। তাহলে আমরা জানলাম যে দুই ধরনের স্ল্যাব হবে, একটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, আর একটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব। তো কীভাবে আমরা বুঝবো যে একটা স্ল্যাব দেখে আমরা কীভাবে বুঝবো যে এটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে না টু ওয়ে স্ল্যাব হবে? অথবা আমরা যদি বলতে চাই যে কিভাবে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন করব, কিভাবে আমরা বুঝবো যে এটা টু ওয়ে স্ল্যাব ডিজাইন করতে হবে, কীভাবে আমরা বুঝবো যে এটা ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন করতে হবে, এটার জন্য আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের যখন ডিজাইন করতে হবে, ডিজাইনের আগে কি লাগবে? অবশ্যই আর্কিটেকচারাল প্ল্যান লাগবে। ডিজাইনের আগে আর্কিটেকচারাল প্ল্যান লাগবে। সে আর্কিটেকচারাল প্ল্যানে এখন বিল্ডিংটার ডিজাইনটা কে করবে? আমাদের কাছে কি লাগবে? একটা আর্কিটেকচারাল প্ল্যান লাগবে। আর্কিটেকচারাল প্ল্যান মানে কি? আর্কিটেকচারাল প্ল্যান মানে হচ্ছে যে একটা জমিতে বিল্ডিং হবে, এটা বিল্ডিং হবে, সেখানে সিঁড়ি থাকবে, এরকম করে বেডরুম থাকবে। এটা একটা বেডরুম, এটা টয়লেট, এটা একটা কিচেন, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, আবার এখানে টয়লেট থাকবে। এরকম একটা, এটাকে ফ্লোর প্ল্যান বলে। এরকম ফ্লোর প্ল্যানে, যে ফ্লোর প্ল্যানে এরকম করে একটা মানুষের বসবাসযোগ্য একটা বাড়িতে যা যা থাকে, বেডরুম থাকে, রান্নাঘর থাকে, বারান্দা থাকে, টয়লেট থাকে, ড্রয়িং ডাইনিং, এটা মনে করে বারান্দা। এই ড্রয়িংটাকে বলা হয় ফ্লোর প্ল্যান অথবা আর্কিটেকচারাল ড্রয়িং। এই আর্কিটেকচারাল ড্রয়িং যখন আমার হাতে আসবে, এইটা যদি আমি ডিজাইন করে থাকি, মানে যদি আমাকে করতে হয় অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, যদি বলা হয় যে আমি মানে বোঝাচ্ছি যে আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করা একজন ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমার কাছে একজন আসছে যে আমার বাড়িটা ডিজাইন করব, আপনি ডিজাইন করে দেন। সেক্ষেত্রে ইচ্ছা করলে সে নিজেও আর্কিটেকচার প্ল্যানটা করতে পারে, যদি সে এই বিষয়ে দক্ষ হয়। আর যদি সে দক্ষ না হয়, সে অন্য কারো কাছ থেকে অথবা তার ক্লায়েন্ট অন্য কোনো আর্কিটেক্টের কাছ থেকে সে এরকম একটা আর্কিটেকচারাল প্ল্যান আমাদের কাছে দেবে। আমি এখন স্টুডেন্ট বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে একজন শত ইঞ্জিনিয়ার হতে পারি, ঠিক আছে? আমি নিজেকে এভাবে চিন্তা করি। তাহলে আমাকে যদি বলা হয় যে এটার ডিজাইনটা করতে হবে, কি স্ট্রাকচারাল ডিজাইন, এটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন। আর ইঞ্জিনিয়ারদের কাজ, সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন করা। স্ট্রাকচারাল ডিজাইন করা মানে হচ্ছে একরকম, আর আর্কিটেকচারাল ডিজাইন করার অর্থ কিন্তু আলাদা, ঠিক আছে? তো আমাদের জানতে হবে যে কোন জিনিসটাকে আমরা আর্কিটেকচারাল ড্রয়িং ডিজাইন বলবো, কোন জিনিসটাকে আমরা স্ট্রাকচারাল ডিজাইন বলবো। ফিল্ডে অর্থাৎ যারা বাড়ি করতে চায় তারা কিন্তু জানে না যে তার বাড়িটা করতে গেলে তাকে আর্কিটেক্টের কাছে যেতে হবে নাকি একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। এটা অনেক মানুষই জানে না। এখনও আমাদের কাছে ভালো অনেক জ্ঞানী লোকও এসে বুঝতে পারে না যে তার আর্কিটেকচার মানে বাড়ি করার আগে
কার কাছে তাকে যেতে হবে, কার শরণাপন্ন হতে হবে, আর্কিটেক্টের কাছে নাকি সিভিল ইঞ্জিনিয়ারের কাছে? তো আর্কিটেকচার বিষয় তো টোটালি আলাদা, ডিপ্লোমা ইন আর্কিটেকচার একটা সাবজেক্টই আছে। তো মেইনলি এই যে ফ্লোর প্ল্যানটা, এই ফ্লোর প্ল্যানটা বা আর্কিটেকচার ডিজাইনটা এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা মূলত একজন আর্কিটেক্ট করবে, মূলত একজন আর্কিটেক্ট করবে। আর্কিটেক্ট কী করবে, সে তার জমির মাপ টাপ নিয়ে যে পরিমাণ ছাড়াছাড়ি করা দরকার, সিটি কর্পোরেশন বা পৌরসভা বা রাজুকের নিয়ম অনুসারে ছাড়াছাড়ি করার পর যে জায়গাটুকু থাকে সেই জায়গাতে তারা কী করবে, তারা একটা ফ্লোর প্ল্যান করবে। ফ্লোর প্ল্যান মানে হচ্ছে যে একটা ফ্লোরে কোথায় সিঁড়ি থাকবে, কয়টা বেডরুম হবে, কয়টা ইউনিটের অ্যাপার্টমেন্ট হবে, পার ইউনিটে কয়টা বেডরুম থাকবে, কয়টা টয়লেট থাকবে, কয়টা বারান্দা থাকবে, রান্নাঘর তো একটাই থাকবে, ড্রয়িং ডাইনিং একসঙ্গে হবে কিনা, আলাদা আলাদা হবে কিনা, এই জিনিসগুলো একজন আর্কিটেক্ট ফ্লোর প্ল্যান হিসেবে কমপ্লিট করবে। এর আগে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারের কোনো কাজ নাই। অর্থাৎ বিল্ডিং ডিজাইন করার জন্য একজন ব্যক্তিকে, যিনি তার জমিতে বিল্ডিং করতে চায়, তাকে কিন্তু সর্বপ্রথম যেতে হবে হচ্ছে আর্কিটেক্টদের কাছে। এখন উনি তো আর্কিটেক্টকে চেনে না, উনি হয়তো আমাকে চেনে, উনি মনে করবে কি আমি মনে হয় সব জানি। অথবা উনি কী করবে, আর্কিটেক্ট যদি খুঁজে না পান তাহলে উনি কী করবেন, একটা ফার্মের কাছে যাবে, যে যারা ডিজাইন করে থাকে। একটা ফার্মের কাজ কি, একটা ফার্মের কাজ হচ্ছে সমস্ত কিছু সাপোর্ট দেওয়া, আর্কিটেকচারাল ডিজাইন সাপোর্ট দেওয়া, স্ট্রাকচারাল ডিজাইন সাপোর্ট দেওয়া, স্যানিটারি প্লাম্বিং সাপোর্ট দেওয়া, ইলেকট্রিক্যাল ডিজাইন সাপোর্ট দেওয়া, এভরিথিং সাপোর্ট দেওয়া একটা ফার্মের কাজ। ওই ফার্মের মালিক বা ওই ফার্মে সকল ধরনের সাপোর্ট দেওয়ার মতো, সার্ভিস দেওয়ার মতো নিযুক্ত অথবা যে কেউ ওখানে থাকবে। উনি মালিকই সব জানতে পারে। অথবা মালিক এমন হতে পারে মালিক ইঞ্জিনিয়ারই না, অথবা মালিক আর্কিটেক্টও না, কিছুই না একটা মালিক এই ফার্মের। তিনি কী করতেছে, তিনি একজন ইঞ্জিনিয়ার রাখতেছে বেতনভুক্ত, তিনি একজন আর্কিটেক্ট রাখতেছে, সব কাজ উনি অন্যের দ্বারা করে নিচ্ছে। তবে দেখা যায় যে নর্মালি সকল বিজনেসের মধ্যে এডুকেশনটা ফ্যাক্ট দাঁড়ায় না, কিন্তু এই ইঞ্জিনিয়ারিং বিজনেসের ক্ষেত্রে, ফার্মের ক্ষেত্রে দেখা যায় যে 100% এখন পর্যন্ত আমার জানা নাই যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট না তারা একটা ফার্ম দিয়ে বসছে, এরকম আমি এখনও পাইনি। তার মানে যারা ফার্ম দেয় তারা অবশ্যই একজন আর্কিটেক্ট হয় অথবা সিভিল ইঞ্জিনিয়ার হয়, ঠিক আছে? তো আমার আর্কিটেকচার পার্টের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আজকে যে ক্লাসটা নেব জাস্ট ব্যাকগ্রাউন্ড বললাম, যে আমি যখন আমার কাছে যখন কাজটা আসবে, যে এমন হতে পারে যে একটা ফার্মের মালিক, ফার্ম আমাকে অফার করলো যে স্যার আপনি আমাকে এইটা ডিজাইনটা করে দেন, আর্কিটেকচার প্ল্যানটা করা আছে, আপনি আমাকে ডিজাইনটা করে দেন, এই অফার আসতে পারে। অথবা কোনো উদ্যোক্তা যিনি বিল্ডিং করবেন উনি আমাকে সরাসরি বলতে পারেন যে আমি একটা বিল্ডিং করতে চাই, এই বিল্ডিংটার জমি পরিমাণ এতটুকু, আমি বিভিন্ন কোশ্চেন করে কীভাবে আর্কিটেকচার প্ল্যান করতে হয়, হয়তো আমি পারলে আমি করব। তারপরে আর্কিটেকচার প্ল্যান করার পরে আমার সিভিল ইঞ্জিনিয়ারের কাজ আছে। সিভিল ইঞ্জিনিয়ার কী করবে, যে এখানে কোথায় কোথায় কলাম বসাবো আমরা। একটা স্ট্রাকচারাল ডিজাইনের কাজ হচ্ছে এই যে ফ্লোর প্ল্যানটা আছে, বেডরুম, টয়লেট, রান্নাঘর, হ্যান ত্যান যা আছে, এটা কিন্তু আর্কিটেক্ট কী করতেছে, সে কিন্তু একটা সাদা কাগজে সে কিন্তু ড্রয়িং করছে, সাদা কাগজের উপর ড্রয়িং করতেছে, আর কোথাও কিচ্ছু না, জাস্ট একটা স্কেলের উপর, স্কেল জমির একটা মাপের স্কেল আছে, সেই উপর ডিপেন্ড করে সে একটা কাগজে ড্রয়িং করতেছে। করে সে আমাকে হয় সফট কপি অথবা হার্ড কপি আমাকে সে দেবে, সিভিল ইঞ্জিনিয়ারকে দেবে। সিভিল ইঞ্জিনিয়ার কী করবে, সিভিল ইঞ্জিনিয়ারের কাজটা হচ্ছে এই কাগজে প্রদর্শিত যে ম্যাপটা আছে বা ড্রয়িংটা আছে, সেই ড্রয়িংটাকে জমির উপরে, ল্যান্ডের উপরে সে একটা অবকাঠামো তৈরি করে বিল্ডিংটাকে দাঁড় করানো। বোঝা গেছে? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে যে আর্কিটেকচারাল প্ল্যানটা যেহেতু জমিতে বা কাগজে, জাস্ট কাগজের উপর ড্রয়িং করা, সিভিল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে বা স্ট্রাকচারাল ডিজাইনারের কাজ হচ্ছে এই যে কাগজের যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটাকে জমিতে বা ল্যান্ডে কি স্থাপন করা। এই স্থাপন করতে গিয়ে যে সমস্ত টেকনিক অবলম্বন করতে হয় সেটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমি 6 তলা, 10 তলা, 20 তলা, 100 তলা করতে চাই, জমির উপরে করতে চাই, তাহলে আমাকে কিছু অবকাঠামো তৈরি করতে হবে। এই অবকাঠামোগুলোই হচ্ছে স্ট্রাকচারাল মেম্বার। অবকাঠামোটা কি, একটা ফাউন্ডেশন থাকবে, কলাম থাকবে,
বিম থাকবে আর হচ্ছে স্ল্যাব থাকবে। ফাউন্ডেশন অনেক ধরনের মেম্বার থাকতে পারে, পাইল থাকবে, ফুটিং থাকবে, তারপরে গ্রেড বিম থাকবে, বিভিন্ন ধরনের বিম থাকবে, কলাম থাকবে, আর হলো স্ল্যাব থাকবে। হ্যাঁ, স্ল্যাব থাকবে। এই যে অংশগুলো এগুলোকে বলা হয় স্ট্রাকচারাল মেম্বার। এগুলো স্ট্রাকচারাল মেম্বার মানে সদস্য বা অবকাঠামোর সদস্য। এই যে বিল্ডিংটা তৈরি করব, বিল্ডিংটা তৈরি করতে গেলে বিম, কলাম, ছাদ, ফাউন্ডেশন এগুলো লাগবেই। এই টোটাল জিনিসটাকে একত্রে বলা হয় অবকাঠামো। এগুলো যখন তৈরি হয়ে যায় এটাকে বলা হয় অবকাঠামো। এই অবকাঠামোর ইংলিশটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে? এই স্ট্রাকচারের বা অবকাঠামোর তো একটা জিনিস না। যেমন কনক্রিট, যেমন আমি বলছি কনক্রিট কিন্তু একক কোনো উপাদান নয়। কনক্রিট তৈরি করতে হলে কী লাগবে? সিমেন্ট লাগবে, স্যান্ড লাগবে, তারপর হচ্ছে খোয়া লাগবে বা স্টোন চিপস লাগবে, পানি লাগবে। সেই রকম অবকাঠামো, বিল্ডিংয়ের যে অবকাঠামো আছে এটা একক কিছু না, এটা পুরো একটা গ্রুপের মতো কাজ করে। কি? ফাউন্ডেশন, স্ল্যাব, বিম, কলাম, এই সমস্তগুলো যখন তৈরি হয়ে যায় তখন এটাকে বলা হয় অবকাঠামো। অথবা এই অবকাঠামো তৈরি করার জন্য আমাকে এই মেম্বারগুলো, কলাম আমাকে তৈরি করতে হবে, বিম তৈরি করতে হবে, স্ল্যাব তৈরি করতে হবে, ফাউন্ডেশন তৈরি করতে হবে, ফুটিং বা পাইল তৈরি করতে হবে। এই জন্য এগুলো যদি আলাদা আলাদাভাবে তৈরি করতে হয়, এই জন্য এগুলোকে বলা হয় মেম্বার অফ স্ট্রাকচার বা মেম্বার অফ সদস্য। ঠিক আছে? তাহলে আমাকে যদি স্ট্রাকচারাল ডিজাইন করতে হয়, স্ট্রাকচারাল ডিজাইন করার অর্থ হচ্ছে আমাকে এই মেম্বারগুলোকে ডিজাইন করা। আবার বলি, স্ট্রাকচারাল ডিজাইনের কাজ হচ্ছে স্ট্রাকচার বা অবকাঠামো, অবকাঠামোর যে অংশগুলো বা সদস্যগুলো, ফুটিং, পাইল, কলাম, বিম, স্ল্যাব, এই সদস্যগুলোকে ডিজাইন করাই হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। ওকে? তাহলে এটা যদি আমাদের আর্কিটেকচার প্ল্যান হয়, এই আর্কিটেকচার প্ল্যানে আমাদের কী করতে হবে? সবার আগে কলাম বসাতে হবে। সবার আগে কলাম বসাতে হবে। কলামই হচ্ছে একমাত্র লোড, যেটা ভার্টিক্যাল লোড আসবে কলামের উপরে, সেই কলামটা ফুটিংয়ের উপর বা ফাউন্ডেশনের উপরে ট্রান্সফার করে দেয়। এই জন্য সবার আগে কলাম বসাতে হবে। তো আমরা ইঞ্জিনিয়ার হিসেবে আমরা বিভিন্ন জায়গায় এরকম করে কলাম বসাবো। এই যে রেড কালার দিচ্ছি আমি, এরকম করে কলাম বসাবো। এই যে কলাম বসানোটা, এই কাজটা কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনার বা ইঞ্জিনিয়ারের কাজ। মুছে দাও। আচ্ছা, আমাদের ক্লাসটা কিন্তু এখানে, আচ্ছা ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ, একজন স্ট্রাকচারাল ডিজাইনার বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফার্স্ট কাজই হচ্ছে আর্কিটেকচারের প্ল্যানের উপরে কি কলামটাকে প্লেস করা। কলামটাকে এমনভাবে প্লেস করতে হবে যাতে করে আমাদের যে ফ্লোরের ভিতরে আমাদের রুমের মধ্যে না পড়ে, যাতে করে আমাদের চলাচলের জন্য কোনো বাধা না পায়, এরকমভাবে আমাদের কলামগুলো সেট করতে হবে। অথবা এমনভাবে সেট করা হলো যে এইরকম করে এখানে একটা কলাম পড়ে গেল। তো এইরকমভাবে যাতে কলাম না পড়ে, অর্থাৎ ফ্রি স্পেস থাকে, চলাচলের বাধা সৃষ্টি না হয়, এবং আমাদের ফার্নিচার যাতে আমরা প্রপারলি বসাতে পারি। অথবা আমাদের গ্রাউন্ড ফ্লোরে যে কলামটা, তো গ্রাউন্ড ফ্লোরেও আসবে, এই গ্রাউন্ড ফ্লোরে যাতে পার্কিং বিভিন্ন জিনিসের উপরে আমাদের লক্ষ্য রেখে কলামগুলোকে সেট করতে হবে। এটা হলো ফার্স্ট কাজ। এরপরে হচ্ছে, যদি এটা কলাম হয় এভাবে সেট করার পরে আমাকে কিন্তু বিম দিতে হবে। তোমরা মনে হয় ডিজাইন অফ স্ট্রাকচার 1-এর মধ্যে এই বিম কিন্তু পড়ছো তোমরা। এই বিমটা আমরা ডটেড লাইন দিচ্ছি আমরা। এই বিম সেট করা, অর্থাৎ ডিজাইন করার আগে আমাদের এগুলো সেট করতে হবে। সেট করার পরে আমাকে যেতে হবে হচ্ছে লোড ক্যালকুলেশন। ঠিক আছে? তো আমরা এই যে বিমটা আমরা দিলাম, বিম দেওয়ার পর বিম দেওয়ার কারণে যেটা হলো, এটা কিন্তু পুরো একটা ছাদ, এটা পুরোটা একটা
এইটাকে আমরা বারান্দা সহ এটাকে আমরা ছাদ বা স্ল্যাব বলবো। ছাদ বা এটা একটা স্ল্যাব। এই স্ল্যাবের মধ্যে কিছু অংশে এটা সিঁড়ি থাকবে, এখানে সিঁড়ি থাকবে, সিঁড়িটাকে আমরা বলি ওপেনিং, কারণ এটা এদিক দিয়ে আমাদের উপরের ফ্লোরগুলো থেকে যাতায়াত করতে হয়, উপর যেতে হয় বা নিচে নামতে হয়। এটাকে আমাদের এক ধরনের এখানে সিঁড়ি থেকে এটা আমাদের এরকম ক্রস দেখাতে হয় বিভিন্ন কারণে, এটা পরে বলছি। যখনই আমরা বিম দিয়ে দিলাম, যখনই আমরা এরকম বিম দেওয়ার পর এখন কিন্তু আমাদের কী হয়ে গেছে খেয়াল করো যে এই কলাম আর এই কলাম 1 2 3 কলাম, আর এখানে আমাদের যে স্ল্যাব বিম আছে এটা একটা কিন্তু এই যে অংশগুলো তৈরি হলো, এই যে অংশটা তৈরি হয়ে গেল এইটাকে বলা হয় স্ল্যাব। তাহলে স্ল্যাব আমরা কোথেকে পাবো? আগে আর্কিটেকচারাল প্ল্যানে কলাম বসানোর পর তারপরে আমরা স্ল্যাব পাবো। এটা একটা স্ল্যাব হলো। আবার এটা একটা স্ল্যাব হতে পারে, এখান থেকে এই অংশ মিলে একটা স্ল্যাব হতে পারে। এখানে কলাম আছে, যদি এখানে বিম না থাকে, যদি এখানে এটা যদি বিম না থাকে এখানে, তাহলে এটা একটা স্ল্যাব হবে, এটাও একটা স্ল্যাব হবে। আবার এখানে যেহেতু বিম আছে তার মানে কি এটা কিন্তু আলাদা স্ল্যাব, এটা আলাদা স্ল্যাব। আবার এখানে বিম আছে, এই বিম আছে। যদি স্ল্যাবের কোনো অংশ বিম দ্বারা আচ্ছাদিত থাকে, বিম দ্বারা পরিবেষ্টিত থাকে, বিম দ্বারা আবদ্ধ থাকে, যে অংশটা বিম দ্বারা আবদ্ধ থাকবে সেই অংশটাকে বলা হচ্ছে স্ল্যাব। তার মানে দেখো তো এটা বিম আছে, বিম, তার মানে বিম দ্বারা এই পুরা যে ছাদ আছে, ছাদের এই অংশটা কিন্তু বিম দ্বারা আবদ্ধ, এই জন্য এটাকে বলা হবে স্ল্যাব। এরকম করে কিন্তু এই অংশটাও কিন্তু স্ল্যাব, এগুলো কিন্তু সব স্ল্যাব। এটাও একটা স্ল্যাব। তার মানে স্ল্যাব দেখতে পাচ্ছি কখন? যখন আমরা কলাম বসাচ্ছি এবং বিম বসাবো। কলাম এবং বিম বসানোর পর আমরা কিন্তু পুরা ছাদ থেকে খণ্ডিত করে কিছু অংশ পাই, যে অংশগুলো বিম দ্বারা আবদ্ধ থাকে। যে খণ্ডিত অংশের মধ্যে চতুর্দিকে বিম দ্বারা আবদ্ধ থাকে সেগুলোকে বলা হয় স্ল্যাব। এটা একটা স্ল্যাব, এটা স্ল্যাব, মানে অনেকগুলো স্ল্যাব হলো। অনেকগুলো স্ল্যাব যখন হবে, এখানে খেয়াল রাখো এই স্ল্যাবটা কিন্তু দেখো এটি লম্বা বেশি, পাশ কম। আবার এই স্ল্যাবের এইদিকে লম্বা বেশি, পাশ কম। এটা কিন্তু দেখো এইদিকে এই সাইডটা দৈর্ঘ্য যত, মোটামুটি মনে হচ্ছে যে এটা দৈর্ঘ্য বা প্রস্থটাও কিন্তু কাছাকাছি। অর্থাৎ এটা যদি এল হয়, মনে হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটাও মনে হয় এল এর সমান, একদম কাছাকাছি। আবার এখানে খেয়াল করো এটা যদি আবার L1 হয়, এটা কিন্তু L1 হবে না। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? এই দৈর্ঘ্যটা এক নয়, মানে আলাদা। তার মানে একটা বড় স্ল্যাব যখন, এটাকে আমরা ছাদ বলি, হ্যাঁ, বড় একটা ছাদ, একটা ফ্লোর, এটাকে ছাদ না বলে ফ্লোর বলি। ফ্লোর বলাটাই বুদ্ধিমানের কাজ, কারণ প্রত্যেকটা অংশ এক একটা করে স্ল্যাব। পুরা কি বললাম? পুরা ফ্লোরে যখন কলাম বিম বসানোর পরে যে অংশগুলো, খণ্ডিত অংশগুলো বিম দ্বারা আবদ্ধ থাকে সেগুলোকে বলা হচ্ছে এক একটা ছাদ বা স্ল্যাব। এই স্ল্যাবের দৈর্ঘ্য এবং প্রস্থ, এগুলোকে যদি দৈর্ঘ্য বলি, এটাকে প্রস্থ বলবো, ভিন্ন ভিন্ন, তাই না? তাহলে যতগুলো স্ল্যাব হবে সেই প্রত্যেকটা স্ল্যাবের দৈর্ঘ্য এবং প্রস্থ এক হবে এমন কোনো কথা নাই। তা যখনই দৈর্ঘ্য প্রস্থ এক হবে না এমন কোনো কথা নাই, তার মানে কি দৈর্ঘ্য প্রস্থের উপর ডিপেন্ড করে স্ল্যাবের ধরন হয়। দৈর্ঘ্য প্রস্থের উপর ডিপেন্ড করে এই স্ল্যাবটার ধরন হয়। কি ধরন হয়? একটা কিছু ক্ষেত্রে এটা 1 ওয়ে স্ল্যাব হবে, কিছু ক্ষেত্রে এটা 2 ওয়ে স্ল্যাব হবে। ঠিক আছে? কিসের ওপরে? একটা স্ল্যাবের
দৈর্ঘ্য এবং প্রস্থের ওপর ডিপেন্ড করে সেই স্ল্যাবটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে নাকি টু ওয়ে স্ল্যাব হবে। ঠিক আছে? এবার আমরা আসি, ধরে নিচ্ছি একটা ফ্লোরের একটা অংশ যেটা তোমার দেখতে এরকম, এখানে কলাম আছে, চারদিকে কলাম আছে এবং এগুলো বিম, ঠিক আছে, আর চারদিকে কলাম। তাহলে চারদিকে যেহেতু বিম আছে এবং কলাম আছে, কলাম যদি নাও থাকে তাও কিন্তু এটা স্ল্যাবই বলবো আমরা। কোনো কারণে দেখা গেছে যে এই অংশ এখানে নাই, কলাম নাই, এই অংশে যদি কলাম না থাকে তারপরও এটাকে আমরা তারপরও স্ল্যাব বলবো। কেন বলবো? বিম দ্বারা আবদ্ধ, আমি কিন্তু কলাম দ্বারা আবদ্ধ আছে এই কথা বলছি না। অর্থাৎ কোনো একটা স্ল্যাবের চতুর্দিকে মানে চারদিকে যেমন বিম থাকবে সেরকম চার কর্নারে যে চারটা কলামই থাকতে হবে এমন কোনো কথা নেই। কলামের উপর ডিপেন্ড করে এটাকে স্ল্যাব বলে না। আবার বলি, কলামের উপর ডিপেন্ড করে স্ল্যাব বলে না। কিসের উপর ডিপেন্ড করে বলে? স্ল্যাবের উপরে, বিমের উপর ডিপেন্ড করে এটাকে স্ল্যাব বলে। তাহলে এখানে যদি আমাদের চারদিকে বিম আছে বাট কলাম নাই, কলামটা দূরে আছে, তারপরও এইটুকুকে বলবো আমরা, এই অংশকে বলবো স্ল্যাব। এখন এটা যদি স্ল্যাব, এর দৈর্ঘ্য প্রস্থ হবে, ধরে নেই এই দৈর্ঘ্য, কলাম অংশ কিন্তু আমাদের যাওয়ার দরকার নাই, জাস্ট পেরিফেরি যেতে হবে। এটুকু যদি আমাদের L1 হয়, এটা যেহেতু ছোট এটাকে L2 ধরি, তার মানে এই স্ল্যাবটা দেখা যাচ্ছে কি এর দৈর্ঘ্য প্রস্থের মধ্যে কম বেশি আছে। আবার এরকম যদি হয়, এটা মনে হচ্ছে কি আমি কলামটাকে শর্টকাট গোল দিয়ে দিলাম, হ্যাঁ এটা কলাম মনে হচ্ছে না, এটা যা এটাও তাই, মানে স্কোয়ার স্ল্যাব, এর শেপটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। স্কোয়ার স্ল্যাব, এটা রেক্ট্যাঙ্গেল স্ল্যাব, এটার সাথে কোনো টাইপ অফ নাই যে রেক্ট্যাঙ্গেল স্ল্যাব একটা ডিজাইন আলাদা আছে বা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের ডিজাইন আলাদা আছে, এরকম কোনো আমাদের ক্লাসিফিকেশন নাই, বাট একটাই আছে যে L1 এবং L2। এখন আমি বলছি এই L1 এবং L2-র উপর ডিপেন্ড করে আমাদের এই স্ল্যাবটা ওয়ান ওয়ে হবে নাকি টু ওয়ে হবে। ওকে, এবার আমরা আসি দেখি, এটা যদি আমাদের 20 ফুট হয় এবং এটা যদি আমাদের 12 ফিট হয়, তাহলে লেন্থ রেশিও, LENGTH, লেন্থ রেশিও, স্ল্যাবের যে দৈর্ঘ্য প্রস্থ আছে সেই দৈর্ঘ্য প্রস্থ মানে কি দুটাই তো লেন্থ, তাই না? সেই লেন্থ রেশিও বড়টা ভাগ ছোটটা, বড় ভাগ ছোট, এই দুটার ভাগফল আমরা একটা স্ল্যাবে তাকাইলে বুঝতে পারবো এটা ওয়ান ওয়ে হবে না টু ওয়ে হবে, আইডিয়া করে বোঝা যায়, কিন্তু আমাদের আইডিয়ার দরকার নেই, আপাতত আমরা শিখি। L1 ভাগ L2, এটার মান যদি 2-এর চেয়ে বড় হয়, আবার L1 ভাগ L2 সমান না লেস দেন 2 হয়, এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। এইটার উপর ডিপেন্ড করে ওই স্ল্যাবটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে না টু ওয়ে স্ল্যাব হবে। তো আমরা ইজিলি বলতে পারবো না 20 ভাগ 12 এটা কি 2-এর চেয়ে ছোটো হবে না বড় হবে? 20-এর যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হয় 2, আর এখানে আছে কত 12, তার 2-এর চেয়ে অবশ্যই কম হবে, তাই না? 20-কে 10 দ্বারা ভাগ করলে অর্থাৎ কি যেটা বড় আছে, যে দৈর্ঘ্যটা বড় আছে জাস্ট অর্ধেক করব, অর্ধেক করলে কত, যদি 24 থাকে তাহলে 12, 30 থাকলে 15, অর্ধেকের যদি কম হয়
অর্ধেকের যদি কম হয় তাহলে এটা অর্ধেকের কম হওয়া মানে কি, যদি এটা বলি আমরা L1 এর মান 30, L2 এর মান হচ্ছে অর্ধেক মানে 15, তার অর্ধেক ছোটো বলি 14 বলি, তো অবশ্যই এটা 2 এর চেয়ে বড় হবে। যদি দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ অর্ধেকের চেয়ে ছোটো হয় তা 2 এর চেয়ে বড় হবে। ঠিক আছে, অসুবিধা নেই। এখন 2 এর চেয়ে যদি বড় হয় তাহলে হবে হচ্ছে ওয়ান ওয়ে। আর যদি 2 এর চেয়ে ছোটো হয়, যেমন এখানে 20 ফিট বললাম আর 12 ফিট বললাম, এটা কিন্তু অবশ্যই 2 এর চেয়ে ছোটো হবে। 20/12 ছোটো হবে। ছোটো হওয়া মানে হচ্ছে 2A স্ল্যাব। এটা হলো 2A স্ল্যাব। এটা হচ্ছে 2A স্ল্যাব। আচ্ছা, আর সমান হলেও 2A স্ল্যাব। ঠিক আছে, আবার যদি সমান হয় তার মানে এখানে আমাদের ইকুয়াল 2A স্ল্যাব। হ্যাঁ, 2A স্ল্যাবের ক্ষেত্রে যদি সমানও যদি হয় যে 20 ফিট ভাগ 10 ফিট তাহলে 2 হবে, সেক্ষেত্রে এটা 2A স্ল্যাব হবে। থিমটা হচ্ছে যে আমরা কীভাবে বুঝবো যে এটা এত কিছু বোঝার দরকার নাই। 1A স্ল্যাব 2A স্ল্যাবকে কেন এটা 1A বলে, কেন এটাকে 2A বলে, এটা আমাদের মেন জানতে হবে। সেটা হচ্ছে 1A, ওয়ে মানে পথ একটা, আর 2A মানে পথ দুইটা। দুইটা মানে এখানে বোঝাচ্ছে যে একটা স্ল্যাবের যখন চতুর্দিকে বিম থাকে, একটা স্ল্যাবের চতুর্দিকে যখন বিম থাকে, এই একটা স্ল্যাবের চতুর্দিকে বিম আছে, যখন এর উপরে লোড পড়ে, এর উপরে যখন লোড পড়ে, এই লোডগুলো কী কী, এই লোডগুলো কীভাবে বের করতে হয়, কী কী ধরনের, এটা কিন্তু আমি বলবো, জানতে হবে। আমি ধরে নিই যে আমার লোড পড়বে একটা, লোড পড়লে এই লোডটা কি করে, স্ল্যাবের লোডটা আগে বিমে ট্রান্সফার করে, জানতে হবে। স্ল্যাবের লোডটা বিমে ট্রান্সফার করে, বিম আবার কি করবে, কলামে ট্রান্সফার করবে। ঠিক আছে, তাহলে এই যে লোডটা যদি হবে সমভাবে বিস্তৃত থাকে, তো এই লোডগুলো কী করবে, বিমে যাবে। বিম তো আছে চারদিকে বিম আসছে, তাই না? তাহলে লোডগুলো কী করবে, এই বরাবর ভাগ হয়ে যাবে। সে কী করবে, স্ল্যাব থেকে বিমে ট্রান্সফার করবে। যদি দৈর্ঘ্যপ্রস্থ রেশিও যদি এমন হয় যে একটা লম্বা স্ল্যাব যদি হয়, তাহলে লোডটা দুই দিকে ট্রান্সফার করতে পারে না। এটা হচ্ছে মেইন জিনিস। স্ল্যাবটা যদি লম্বা হয়, লম্বা হওয়ার অর্থ মানে কি, বড়টার দৈর্ঘ্য ভাগ প্রস্থ, বড় ভাগ ছোট, এটা 2 এর বেশি হতে হবে। 2 এর কম, 2 এর চেয়ে কী হতে হবে, 2 এর হ্যাঁ লম্বা হতে হবে। আমি বলছি কি যে লম্বা স্ল্যাব যদি হয়, লম্বা স্ল্যাব মানে কি, দৈর্ঘ্য অনেক বড়, প্রস্থ অনেক ছোট, তাহলে কী হলো, এটা 1A। তাহলে 2 এর চেয়ে কী হলো, 2 এর চেয়ে বেশি হলে 1A। ঠিক আছে না? ঠিক আছে। তো 2 এর চেয়ে বেশি মানে লোড ট্রান্সফার করে, যারা রিসার্চ সেন্টার আমেরিকান ACI, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট, তারা পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, একটা স্ল্যাবকে দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তন করছে, লোড দিছে, পরিবর্তন করে লোড দিছে, গিয়ে দেখছে, পরীক্ষা করে দেখা গেছে যে যদি দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2 এর চেয়ে বড় হওয়া মানে এটা লম্বা, 2 এর চেয়ে বড় হওয়া মানে হচ্ছে লম্বা স্ল্যাব। ঠিক আছে, এই লম্বা 2 এর চেয়ে বড় হওয়া মানে লম্বা। 2 এর চেয়ে বড় মানে কি, 3 এর চেয়ে বড় হতে পারে, 5 এর চেয়ে বড় হতে পারে। যে 100 ফিট বাই 20 ফিট, তাহলে ভাগফল কত, 5। 100 ফিট বাই 50 ফিট, ভাগফল 2। এই 100 ফিট বাই 50 ফিট ভাগ করলে 2 যেমন হয়, 2 এ যে ইফেক্টটা হয়, ওই 100 ফিট বাই 20 ফিট করলে 5 হয় অনুপাত, ওই একই ইফেক্ট পড়ে। এটা হচ্ছে কি, রিসার্চ করে দেখা গেছে। এটা আমার কোনো এখানে বলার কিছু নাই, এটা আমি বের করি নাই, যে রিসার্চ ইনস্টিটিউট বের করে দেখছে, লোড দিছে আর দৈর্ঘ্যপ্রস্থ পরিবর্তন করে দেখছে যে দৈর্ঘ্যপ্রস্থ অনুপাত যদি 2 অথবা বেশি হলে দেখা যাচ্ছে এটা 2 দিকে লোড ট্রান্সফার করে। আর যদি 2 এর চেয়ে বড় হয়,
এটাকে আর লম্বা স্ল্যাব বলতেছে। 2-এর চেয়ে কম হওয়া মানে এটাকে লম্বা স্ল্যাব বলতেছে। না, 2-এর চেয়ে বড়, হ্যাঁ 2-এর চেয়ে বড় হওয়া মানে লম্বা। সেটা 2-এর চেয়ে বড় মানে কি 3 হতে পারে, 3.5, 4, 2.5, 5, যা খুশি, ইনফিনিটি। ঠিক আছে, এটা মানে হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। মানে জিনিসটা হচ্ছে যে এরা একদিকে লোড ট্রান্সফার করে। তার মানে হচ্ছে যদি আমরা দেখি এরকম একটা যদি স্ল্যাব চোখে পড়ে, এরকম একটা স্ল্যাব চোখে পড়ে, এটা যে ওয়ান ওয়ে স্ল্যাব, এটা কি বড় অপেক্ষা রাখে? আন্দাজি এটাকে হিসাব করা লাগে? বলো, এটা কিন্তু হিসাব করার প্রয়োজন নেই, চোখের আন্দাজেই বলা যাচ্ছে। তারপরে অঙ্কতে কিন্তু বলতে হয়, অঙ্ক যখন করবো আমরা, পরীক্ষা খাতায় অঙ্ক আসবে, এই খাতাতে আমাদের কিন্তু L1/L2 = > 2 আসতেছে, এটা কিন্তু দেখাইতে হবে। আর যখন আমরা প্র্যাকটিস ডিজাইন যখন করব, তখন আমাদের এই টেস্ট করার দরকার নেই, এটা 1 ওয়ে 2 ওয়ে, তাই না? একটু চোখের আন্দাজে হয়ে যায়। আর যদি তার মানে কি এই যে L/L এটা কিন্তু সমান সমান, তার মানে L/L দুটা কিন্তু কি হচ্ছে সমান, তার মানে 1। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা মানে L/L = 1। তাহলে এই 1 মানে কি 2-এর চেয়ে ছোট, তার মানে 2 ওয়ে স্ল্যাব। তার মানে যত স্কোয়ার হবে, জিনিসটা হচ্ছে যে একটা স্ল্যাব, এটা বোঝার বিষয়, একটা স্ল্যাব যত স্কোয়ারের দিকে যাবে, রেক্ট্যাঙ্গেল থেকে আস্তে আস্তে স্কোয়ারের দিকে যাবে, তত এটা কি 2 ওয়ে স্ল্যাবের দিকে যাচ্ছে। কথাটা কিন্তু খেয়াল করো, একটা স্ল্যাব যতটা স্কোয়ারের শেপের দিকে যাবে, স্কোয়ার শেপের দিকে যাওয়া মানেই হচ্ছে যেটা এল মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান সমান, সরি দৈর্ঘ্য বা প্রস্থ সমান। ঠিক আছে, 1-এর চেয়ে তো কম হতে পারে না, তাই না? আচ্ছা, তাহলে এটা আমাদের হবে 2 ওয়ে স্ল্যাব। এটা আমাদের হবে, এটা যদি 20 ফিট হয়, এটা 20 ফিট, এটা হচ্ছে 9 ফিট বা 8 ফিট, এরকম যদি হয়, তাহলে এটা 1 ওয়ে। লম্বা মানে এটা একদিকে লোড ট্রান্সফার করবে এইভাবে। এইদিকে লোড ট্রান্সফার করবে, এই জন্য এটাকে বলা হয় 1 ওয়ে স্ল্যাব। ঠিক আছে, আর একটা হচ্ছে 2 ওয়ে স্ল্যাব। যেমন এটা যদি 20 ফিট বা 12 ফিট, ভাগফল কত হবে? অবশ্যই 2-এর চেয়ে ছোট হবে, 2-এর চেয়ে ছোট হবে। তার মানে কি এটা 2 ওয়ে স্ল্যাব। এই 2 ওয়ে স্ল্যাব মানে কি, এই লোডগুলো ট্রান্সফার হবে এরকম করে, এইভাবে লোড ট্রান্সফার হবে। তার মানে 2 মুখেই লোড ট্রান্সফার হয়। সেই কারণে এই ধরনের স্ল্যাবটাকে বলা হয় 2 ওয়ে স্ল্যাব, আর এই ধরনের স্ল্যাবটাকে বলা হয় 1 ওয়ে স্ল্যাব। ঠিক আছে, তার মানে আমরা একটা স্ল্যাব 1 ওয়ে না 2 ওয়ে, এটা ডিপেন্ড করবে হচ্ছে স্ল্যাবের দৈর্ঘ্য বা দৈর্ঘ্য প্রস্থের রেশিওর উপরে, দৈর্ঘ্য প্রস্থের রেশিওর উপরে ডিপেন্ড করবে এটা 1 ওয়ে না 2 ওয়ে। আচ্ছা, 1 ওয়ে 2 ওয়ে স্ল্যাব চেনার উপায় আমি বলে দিলাম, এটা শেষ। এরপর আস্তে আস্তে আমরা যখন ডিজাইন করব, 1 ওয়ে স্ল্যাব ডিজাইন করব আর 2 ওয়ে স্ল্যাব ডিজাইন করব, আমাকে আর্কিটেকচারাল প্ল্যান দেখেই বা কলামের পজিশন দেখে, আমরা দৈর্ঘ্য প্রস্থ দেখে আমরা সিদ্ধান্ত নেব যে এই স্ল্যাবটা 1 ওয়ে স্ল্যাব ডিজাইন করব নাকি আমরা 2 ওয়ে স্ল্যাব ডিজাইন করব। ঠিক আছে, আমাদের অঙ্কের মধ্যে যদি বলা না থাকে যে এই মাপের এত ফিট বাই এত ফিট দৈর্ঘ্যের বা দৈর্ঘ্য প্রস্থের একটা স্ল্যাব, এটা 1 ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করো, যদি এরকম না বলা থাকে যে এই দৈর্ঘ্য এত প্রস্থ এত, এই যে মানগুলো দেওয়া আছে, তুমি একটা স্ল্যাব ডিজাইন করো, তখন তোমার দায়িত্ব বেড়ে গেল। একটা কি দায়িত্ব বেড়ে গেল, এটা 1 ওয়ে না 2 ওয়ে, এটা তোমাকে আগে চেক করতে হবে। ঠিক আছে, এটা দায়িত্ব বেড়ে গেল। আর যদি বলে দেয় যে 1 ওয়ে স্ল্যাবটা ডিজাইন করো অথবা 2 ওয়ে স্ল্যাবটা ডিজাইন করো, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কাজ কমে গেল। L1/L2 = কত, > 2, এটা আমাদের বের করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন আর্কিটেকচারাল প্ল্যানে কলামের পজিশন, বিমের পজিশন, দৈর্ঘ্য প্রস্থ দেখে ধরে নিলাম এটা দৈর্ঘ্য প্রস্থের রেশিও কি 2-এর চেয়ে বড়। 2-এর চেয়ে বড় মানে লম্বা, 2-এর চেয়ে বড় মানে লম্বা, লম্বা মানে এটা একদিকে লোড ট্রান্সফার করে। এই কারণে এটা 1 ওয়ে স্ল্যাবে ডিজাইন করতে হবে। 1 ওয়ে স্ল্যাবে আমাদের কীরকম
এরকম করে যদি আমাদের একটা স্ল্যাব হয়, লোড ট্রান্সফার করবে এইভাবে। তখন যেহেতু এইদিকে লোড ট্রান্সফার করে না, এইদিকে লোড ট্রান্সফার করে না, সেই কারণে এই যে বিমটা হবে, এই বিমের ডিজাইনটি একটু অন্যরকম হয় বা রেইনফোর্সমেন্ট কম লাগে। আর যেহেতু এইদিকে লম্বা বিমের উপর লোডটা ট্রান্সফার হয়, সেই কারণে কিন্তু এই বিমের ডিজাইনে আমাদের থিকনেস বেশি হয়, রেইনফোর্সমেন্ট বেশি লাগে, ঠিক আছে? এই কারণে লম্বা ওয়ান ওয়ে স্ল্যাবের লম্বা যে বিমটা, এটাই কিন্তু আমাদের ইফেক্টিভ বিম, মানে আমাদের ডিজাইনটাতে এটার চেয়ে বেশি রড বা থিকনেস বেশি আসে। আর এটাতে যেহেতু ট্রান্সফার হয় না, শুধুমাত্র অন্য কারণে এটা মিনিমাম একটা থিকনেস দিয়ে, মিনিমাম রেইনফোর্সমেন্ট দিয়ে এটাকে ডিজাইন করতে হয়। আচ্ছা, এরপর আসবো যে কীভাবে এই স্ল্যাব, আমাদের উদ্দেশ্য তো স্ল্যাব ডিজাইন করা, তাই না? উদ্দেশ্য হচ্ছে আমাদের স্ল্যাব ডিজাইন করা। তাহলে আমরা একটা ওয়ান ওয়ে স্ল্যাব এঁকে নিই। এটা কিন্তু এমনভাবে আমাকে আঁকতে হবে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমি ওয়ান ওয়ে স্ল্যাব আঁকবো, বাট আমি যার জন্য আমি আঁকবো, অর্থাৎ যে খাতা দেখবে আমার, সে যাতে বোঝে আমি এটা ওয়ান ওয়ে আঁকছি। আমি ওয়ান ওয়ে বলতেছি আর আঁকলাম আমি টু ওয়ে, আমি আঁকলাম এরকম করে, এটা একটা বললাম যে এটা একটা ওয়ান ওয়ে স্ল্যাব। আমি আগেও বলছি, গত ক্লাসে বলছি, আমাদের স্কেল, একটা ইঞ্জিনিয়ার হিসেবে স্কেল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি বলবো 10 ইঞ্চি আর দেখাবো হচ্ছে 1 ইঞ্চি, বলবো 10 ইঞ্চি দেখাবো 20 ইঞ্চি, তা হবে না। আমি বলবো 10 ইঞ্চি, এটা যেটা আমাদের আঁকতে হয়, হাতে আঁকতে হয়, সেটা এটা কম বেশি হতেই পারে, এক্স্যাক্ট হতে হবে এমন কোনো কথা নয়। তবে রেশিও অনুসারে যাতে, স্কেল অনুসারে যাতে বোঝা যায় এটা আমি কী আঁকছি, তাই না? এরকম এটা বলবো, এটা ওয়ান ওয়ে বলবো, এটাকে আবার টু ওয়ে বলতে পারি, তাহলে তো মানুষ কী বলবে? খাতা দেখার সময় তোমার যে তুমি অঙ্কটাতে এত সুন্দর করে কমপ্লিট করলা, সলভ করে দিলা, তোমার এই চিত্র দেখে কিন্তু তোমার উপরে তার রাগ লাগবে। এই স্টুডেন্টটা কিছু বোঝে না, ওর স্কেল সম্পর্কে কোনো ধারণা নাই, তাহলে দেখা যায় এগুলো আর দেখতেই যাবে না, ধুর আমি আর দেখবই না, এ কিছু পারে না। আমি ওরা তাই করতাম। তো এগুলো অঙ্ক করার আগে তোমাকে এইটা আগে জানতে হবে, কীভাবে ওয়ান ওয়ে স্ল্যাব আঁকতে হয়, কীভাবে টু ওয়ে স্ল্যাব আঁকতে হয়। এটা না আগে তুমি অঙ্ক শিখে কী করবা। আচ্ছা, এখন ধরে নিচ্ছি আমাকে স্ল্যাব ডিজাইন করতে হবে। এটা ওয়ান ওয়ে না টু ওয়ে, এটা এই মুহূর্তে ব্যাপার না, আমি কমন কিছু কথা বলি। ডিজাইন করতে গেলে যে জিনিসটা আমাকে ফলো করতে হবে, এক হচ্ছে লোড সম্পর্কে ধারণা থাকতে হবে। লোড সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই লোড সম্পর্কে ধারণা যদি না থাকে আমার, তাহলে কিন্তু এই স্ল্যাবের উপরে কী কী লোড আসছে, কত লোড আসছে, কয় ধরনের লোড আসছে, সেই লোডগুলো বিমে ট্রান্সফার হবে, বিম থেকে কলাম থেকে ফাউন্ডেশনে যাবে। আর ফাউন্ডেশন যখন ডিজাইন করব, মেম্বার যখন ডিজাইন করব, আমরা কিন্তু পারবো না। এই যে লোড সম্পর্কে ধারণা থাকতে হবে। 2 নম্বর, তোমার লোড ক্যালকুলেশন, ঠিক আছে? এটাকে বলবো হচ্ছে লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশন আমাদের জানতে হবে, আমি এটা দেখাবো। এরপরে হচ্ছে লোড ক্যালকুলেশন করার পরে আমাকে এই স্ল্যাব হোক, ওয়ান ওয়ে স্ল্যাব হোক আর টু ওয়ে স্ল্যাব হোক, আমাদেরকে স্ল্যাবের থিকনেস, স্ল্যাব থিকনেস আমাকে জানতে হবে। স্ল্যাব থিকনেস যদি না জানি তাহলে হবে না। স্ল্যাব থিকনেসটা কি হবে এই বিষয়ে বইয়ে বলা আছে। স্ল্যাব থিকনেসকে আমরা বলি টি, স্মল টি। তোমাদের বই যদি ক্যাপিটাল টি থাকে তোমাদের বিষয়ে দেখে নিও। এটা আমাদের সবার আগে করতে হবে। লোড ক্যালকুলেশনটা আমাদের করে, লোড ক্যালকুলেশন আগে করা যাবে না, আগে আমাকে স্ল্যাব থিকনেস বের করতে হবে। স্ল্যাব থিকনেস আমাদের এটা হবে হচ্ছে, আমাদের এটা আসলে হবেই না, এটা 2 নম্বর হবে, এটা 1 নম্বর হবে স্ল্যাব থিকনেস। কারণ স্ল্যাব থিকনেসের উপর ডিপেন্ড করে লোড ক্যালকুলেশনটা করতে হয়। স্ল্যাব থিকনেস বইয়ে বলা আছে
ওয়ান ওয়ে স্ল্যাব যদি হয় তাহলে স্ল্যাব থিকনেস এক ধরনের ফর্মুলা আছে, আর টু ওয়ে স্ল্যাব হয়ে যদি টু ওয়ে স্ল্যাব হয় তাহলে স্ল্যাব থিকনেস সূত্রটা আলাদা। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি স্ল্যাব থিকনেস আমি বের করতে চাই, তার আগে আমাকে স্ল্যাব থিকনেস বের করতে চাইলেই তার আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে বা আমাদের চেক করে নিতে হবে এটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে না টু ওয়ে স্ল্যাব হবে। ধরে নিচ্ছি এটা ওয়ান ওয়ে স্ল্যাব, তাহলে ওয়ান ওয়ে স্ল্যাবের থিকনেস এটা ওয়ান ওয়ে, এখানে আমরা L1/L2 এটার মান যদি ওয়ান ওয়ে করবো, তাই না? ওয়ান ওয়ে করলে গ্রেটার দেন 2 হতে হবে, ওয়ান ওয়ে করলে গ্রেটার দেন 2 অথবা লম্বা 2 মানে সবচেয়ে লম্বা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, এটাকে বের করে নেব, এটা চেক করে নেব। যদি ওয়ান ওয়ে স্ল্যাব হয় তাহলে বলছে যে ওয়ান ওয়ে স্ল্যাবের মিনিমাম একটা থিকনেস আছে, আমি ইচ্ছা করলে 2 ইঞ্চি দিতে পারবো না, ইচ্ছা করলে 10 ইঞ্চি দিতে পারবো না। ঠিক আছে, কম যদি হয়ে যায় তাহলে স্ল্যাবটা টিকবে না, আর বেশি হয়ে গেলে কি হবে, বিল্ডিংয়ের লোড বেড়ে যাবে। যদি বেশি হয়ে যায়, লোড এত বেশি বেড়ে যাবে যে এটার জন্য আমাদের খরচ বাড়বে অনেক। কীভাবে খরচ বাড়বে, কলাম দেখা যাবে ছাদ হয়ে যাবে মোটা, সেই মোটা তার নিজস্ব একটা ওজন আছে, সেটা ট্রান্সফার হবে, লাগবে কনক্রিট বেশি লাগবে, তারপরে তোমার রেইনফোর্সমেন্ট বেশি লাগবে। এই কারণে ইচ্ছা মতো আমাকে বেশি দেওয়া যাবে না। এটা বেশি লোড দিলে আবার আর্থকুয়েকের সমস্যা আছে। আবার মিনিমাম থিকনেস একটা বলছি, এর নিচে দেওয়া যাবে না। যেমন আমি গতকালকে বলেছিলাম কলাম ডিজাইনের ক্ষেত্রে বলেছিলাম যে কলামে সেকশনে মিনিমাম রেইনফোর্সমেন্ট হচ্ছে 1% এবং সর্বোচ্চ হচ্ছে 8%। 1% নিচে দিলে সমস্যা আছে। এখানেও মানে মিনিমাম স্ল্যাব থিকনেসের একটা ফর্মুলা আছে যে ওয়ান ওয়ে স্ল্যাব যদি হয়, এই লম্বা বড় লেন্থটা লেন্থ ভাগ কখনো আছে 25, কখনো আছে 35, এরকম একটা ফর্মুলা আছে, কখনো আছে L/35, এই ধরনের ফর্মুলা আছে। আমি দেখি, কারণ আমরা যখন পড়ছি তখন এটার সাথে একটু পার্থক্য আছে। বের করো তো, স্ল্যাব থিকনেস এটা বের করো ওয়ান ওয়ে, এরকম একটা ফর্মুলা আছে, আমি এটা দেখে নিচ্ছি কত আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে মিনিমাম স্ল্যাব থিকনেস, এখানে বলা হচ্ছে এটা মিনিমাম স্ল্যাব থিকনেস। কারণ এর নিচে এই L/35 বা L/25, L যত বড় হবে, এই মানটা যত বড় হবে তত থিকনেস তত বাড়বে, হ্যাঁ, যত থিকনেস তত কমবে। এটাকে যদি আমি টি বলি, টি সমান L যদি 25 হয়, যদি 25 হয়, হ্যাঁ, যে ভ্যালুটা আসবে L/35 হলে তার ভ্যালুটা কি হবে, নিচে যত বড় হবে টির মান তত কমবে। নিচে যদি ছোট হয়, এল তো ফিক্স, তাই না, এল ফিক্স, নিচে যত ছোট হবে টির মানটা তত বাড়বে। হ্যাঁ, আচ্ছা, নিচে যদি বড় হয় টির মানটা ছোট হবে, তাই না? একটা জিনিসকে বড় জিনিস দিয়ে ভাগ করলে ভাগফলটা ছোট। এটা কেন এইভাবে বলতেছি, ছোট বড় কথা কেন বলতেছি, যে ওয়ান ওয়ে স্ল্যাবটা তো লম্বা স্ল্যাব, তাই না? লম্বা স্ল্যাবে এইভাবে লোড ট্রান্সফার হয়। আর টু ওয়ে স্ল্যাবে চতুর্দিকে লোড ট্রান্সফার হয়। চতুর্দিকে লোড ট্রান্সফার হওয়ার কারণে এর স্ল্যাব থিকনেস কম লাগে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। টু ওয়ে স্ল্যাবে চতুর্দিকে লোড ট্রান্সফার হওয়ার কারণে এটা থিকনেস কম লাগে। আর এটা একদিকে সকল লোড একদিকে যাচ্ছে, হ্যাঁ, তার মানে আমরা একটা রাস্তা যদি চিন্তা করি, একটা রাস্তাতে 500 লোক মিছিলের সময় 500 লোক যাবে, তখন ওই রাস্তা জ্যাম হবে। যখন জ্যাম হবে তখন আমাদের কি মনে হয়, রাস্তাটা যদি বড় হতো ভালো লাগতো, তাই না? রাস্তা বড় মানে এখানে থিকনেস বোঝাচ্ছি, রাস্তা বড় হতো তার জ্যামটা কম লাগতো। আবার ওইখানে যদি একটা মোড় হয় যে আমার দুই দিকে চলাচলের পথ আছে,
তাহলে 500 লোকের মধ্যে একজন 300 জন লোক যাবে একদিকে, 200 জন লোক যাবে আরেক দিকে। তার মানে কী হচ্ছে, রাস্তাটির প্রস্থ আমাদের কম হলেও চলতেছে। তেমনিভাবে 2A স্ল্যাবে যেহেতু লোডটা চতুর্দিকে ট্রান্সফার হয়, চারদিকে ট্রান্সফার হয়, সেই কারণে এটার থিকনেস কম লাগে এবং বিমের যে ডিজাইন বা ক্যালকুলেশন একটু সহজ হয়। বিমটাও আমাদের ইকোনমিক হয়, বিমটা আমাদের 2A স্ল্যাবে ইকোনমিক হয়, কারণ চতুর্দিকে লোড ট্রান্সফার হওয়ার কারণে প্রত্যেকটা বিমেই লোড শেয়ার করে। আর 1A স্ল্যাবে কি অনলি দুইটা একই পরিমাণ লোড যদি থাকে, এই স্ল্যাবে যে লোড আছে আর এই স্ল্যাবে যদি একই লোড থাকে, তাহলে ওই লোডটা কিন্তু দুজন নেবে, কি রাইট, দুজন নেবে। আর এখানে সেম পরিমাণ লোড কিন্তু 4 জন নেবে। 4 জন যখন নেবে তখন তো সবাই একটু রিল্যাক্স পাবে, তাই না? সবাই একটু রিল্যাক্স পাবে, যেমন 4 জন নিচ্ছে, আমার উপর লোড কম, চাপ কম, এটা ইকোনমিক হয়। আর 1A স্ল্যাবটা ইকোনমিক হয় না। ওকে, এই কারণে এটা কি, এই ডির মানটা, এই যে এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, তাহলে T1 গ্রেটার দেন T2। 1A স্ল্যাবের থিকনেসটা নর্মালি বেশি হয়। তার মানে খেয়াল করে 25 হবে আর নাকি আমাদের 35 হবে, এটা আমরা নিজেরা বলি, আমরা বই দেখবো না। বইয়ে মনে করে দুইটা আছে, L/25, L/30, L/35, আরেকটা আছে L/30, এটাকে 30 বলি, এটাকে 35 বলি, আরেকটা আছে L/12, 4টা আছে, 4টা আছে। এখন খেয়াল করো, আমার যদি 1A স্ল্যাবে কোনটা হবে, 25 হবে, 35, 30 না 12? এখানে খেয়াল করো 12 কিন্তু সবচেয়ে ছোট, 12 কিন্তু সবচেয়ে ছোট। তার মানে কি, এলের মান ফিক্স যদি হয়, এই টির মান কিন্তু সবচেয়ে বড় আসবে এখান থেকে, L/12 থেকে কিন্তু সবচেয়ে বড় আসবে। বাট এইটা হবে না, L/12টা হবে না। এই 12টা সবচেয়ে স্ল্যাব থিকনেস বেশি আসবে হচ্ছে ক্যান্টিলিভারের জন্য। যদি আমাদের কোনো স্ল্যাবটা ক্যান্টিলিভার হয়, তাহলে ওই স্ল্যাবের থিকনেসটা আমাদের সবচেয়ে বেশি আসবে। তাই এটা যদি আমরা জানি, মুখস্থ থাকতে হবে, কিছু কিছু জিনিস আমাদের মুখস্থ থাকা খুবই জরুরি। ওটাকে আমরা রেফারেন্স হিসেবে আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। যেমন স্ল্যাবের থিকনেস সবচেয়ে কোন ধরনের স্ল্যাবে বেশি আসে, আমরা বলবো ক্যান্টিলিভার স্ল্যাবে থিকনেস সবচেয়ে বেশি আসে। তো সবচেয়ে বেশি আসে মানে কি, মিনিমাম স্ল্যাব থিকনেস হচ্ছে L/12 সবচেয়ে বড়, L/25 তার চেয়ে একটু কম, L/30 তার চেয়ে একটু কম, L/35 তার চেয়ে একটু কম। সবচেয়ে কম থিকনেস হচ্ছে এটা কিন্তু সবচেয়ে কম, তাই না? এটা তো সবচেয়ে বেশি, সবচেয়ে কমটা হবে ক্যান্টিলিভারে, এটা হবে ক্যান্টিলিভার বাংলা হচ্ছে ঝুলন্ত, ক্যান্টিলিভার স্ল্যাব মানে ঝুলন্ত স্ল্যাব, ঠিক আছে? এটা হবে, এটা মুখস্থ থাকতেই হবে। তো এটা যদি মুখস্থ থাকে, তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি কোনটা থিকনেস, এইটা L/25, এটা হবে 1A স্ল্যাবে। আর এই দুটো হবে হচ্ছে আমাদের 2A স্ল্যাব, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে? তো আমরা যদি 1A স্ল্যাব ডিজাইন করবো, সেটা আমাদের এগুলোর প্রয়োজন নাই। এগুলো কিন্তু বইয়ে থাকবে না, এই 25 দিচ্ছে আর 35 দিচ্ছে। কেন আমরা 25টা নেব 1A স্ল্যাবের জন্য? উদ্দেশ্য হচ্ছে, যেহেতু একটা 1A স্ল্যাব এবং একমুখী লোড ট্রান্সফার হয়, সেহেতু এর থিকনেসটা বেশি আসবে। এই কারণে খুব সহজ, এটা তো মুখস্থ করার কিছু নাই, তাই না? আচ্ছা, তার থিকনেস আমি পেয়ে গেলাম। যদি আমার এই স্ল্যাব থিকনেস, এটা যদি আমার জানা থাকে L1, L2, মনে করো L1টা আমাদের 22 ফিট, L2 হচ্ছে আমাদের 8 ফিট। তাহলে আমাদের Lটা হচ্ছে সর্বোচ্চ লেন্থটা, বড় লেন্থটা। আমাদের এখানে Lটা কত, 22 ফিট। আমি কিন্তু এখানে FPS পদ্ধতিতে পড়াচ্ছি, কারণ আমি FPS পদ্ধতিতে পড়ে আসছি এবং অভ্যস্ত। তোমাদের এখানে SI ইউনিটে দেওয়া আছে, এটা আমার সমস্যা হয়, হ্যাঁ। তো আমি যেহেতু প্র্যাকটিস করে নেই, সেই কারণে আমার সমস্যা। তুমি আমার থিমটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওভাবে ট্রান্সফার করে নিও। 22 ফুটকে আবার ইঞ্চিতে করতে হবে, 12 দ্বিগুণ করতে হবে, ভাগ হচ্ছে 25 তো একটা নাম্বার মাত্র, এখানে কিছু করতে হবে না, ঠিক আছে? স্ল্যাব থিকনেস সবসময় ইঞ্চিতে বা সেন্টিমিটার বা মিলিমিটারে হবে। ওকে, তো 22 গুণন হচ্ছে 12, কত আসবে এটা?
ভাগ করো। বোঝা গেছে? এল যেহেতু আমাদের ফুটে আছে, এটা আমার ইঞ্চিতে করতে হবে, কারণ আমাদের জানতে হবে যে স্ল্যাব থিকনেস নর্মালি 1 ফিট হতেই চায় না, 1 ফিট নর্মালি হয় না, নর্মালি 1 ফিট হয় না, কিন্তু বিশাল বড় স্প্যান থাকলে, বিশাল বড় থাকলে 12 ইঞ্চি হতেই পারে। তো এই কারণে যেহেতু 12 ইঞ্চির নিচে হয় নর্মালি, সেহেতু এটা আমার ইঞ্চিতে অবশ্যই কনভার্ট করতে হবে। এই কারণে 22 ফিটকে আমরা 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে করতে কত আসে? 10.56 ইঞ্চি হলো ডবলটা। এর নিচে আমাকে এই স্ল্যাবটা যদি ডিজাইন করি আমরা, তাহলে একে 10.56 ইঞ্চি আমাদের স্ল্যাব থিকনেস দিতে হবে। স্ল্যাব থিকনেস মানে কি? এটাকে যদি আমরা স্ল্যাব থিকনেস মানে হচ্ছে এটা যদি স্ল্যাবটাকে আমরা যদি কাটি, এটা একটা স্ল্যাব, এটা একটা অংশ কাটলাম, কাটলে যে ডেপথ পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের টি। ঠিক আছে? এখানে আমাদের এভাবে রেইনফোর্সমেন্ট দেওয়া থাকে, হ্যাঁ, এভাবে এখানে আমাদের রেইনফোর্সমেন্ট দেওয়া থাকে, এটা মানে এর সেকশন। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? স্ল্যাব থিকনেস পেয়ে গেলাম। আমাদের স্ল্যাব থিকনেস দিয়ে আমাদের স্ল্যাব ডিজাইন শুরু, স্ল্যাব থিকনেস দিয়ে আমাদের স্ল্যাব ডিজাইন শুরু। তাহলে আমরা পেয়ে গেলাম T1। এরপরে আসতেছে লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশন যখন শিখবো আমরা, 2 নম্বর হচ্ছে লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশন যখন আমরা করব, তখন যে জিনিসটা আমাদের জানতে হবে যে লোড কত ধরনের আসে আমাদের ফ্লোর যেহেতু চিন্তা করতেছি বা স্ল্যাব ডিজাইন করবে, স্ল্যাবে কত ধরনের লোড আসে। লোড অনেক ধরনের আছে। আমরা জানি যে এই যে একটা ফ্লোরে কনক্রিট বা কনক্রিট স্ট্রাকচার, কনক্রিট দিয়ে যে আমরা মেম্বারগুলো ঢালাই করতেছি, বিম বলো, স্ল্যাব বলো, কলাম বলো, এগুলোকে আমরা হাতে তুলতে পারি? এত সহজ না কিন্তু। তার মানে এটা হেভি ওয়েটেড, একটা ওয়েটেড মেম্বার, এগুলো নিজস্ব ওজন আছে, তাই না? এই যে বিম বানাচ্ছি, বিমের নিজস্ব ওজন আছে, গাঁথনি দিচ্ছি, ব্রিক ওয়াল দিচ্ছি, এর নিজস্ব একটা ওজন আছে, প্লাস্টার করতেছি, প্লাস্টার যে মোটরটা তার একটা নিজস্ব ওজন আছে, টাইলস লাগাচ্ছি, ফ্লোর পে টাইলস লাগাচ্ছি, টাইলসের একটা ওজন আছে। এই সমস্ত কিছুর ওজন কিন্তু আলটিমেটলি কোথায় যায়? আলটিমেটলি যায় হচ্ছে আমাদের ফাউন্ডেশনে বা ফুটিংয়ে বা পাইলে চলে যায়। ঠিক আছে? এই লোড হচ্ছে আমরা তোমাদের জন্য হচ্ছে 2 ধরনের, তোমাদের 2 ধরনের। একটা হচ্ছে ডেড লোড বা স্থায়ী লোড বা মৃত লোড, আর একটা হচ্ছে লাইভ লোড বা চলমান বা সচল লোড। তোমাদের বইয়ে 2টা আছে, এছাড়া আরও আছে যে যখন ঝড় আসে, বিশাল ঝড় আসে, বাতাস এসে ধাক্কা দেয় বিল্ডিংকে, সেই ধাক্কাটাও কিন্তু বিল্ডিংয়ে সহ্য করতে হয়। এই সহ্য করে যদি থাকতে না পারে, তার বিল্ডিংটা পড়ে যাবে। এটা বলা উইন্ড লোড, বাতাসের কারণে যে লোডটা আসে। আরেকটা আসে ভূমিকম্প যখন হয়, মাটি যখন কাঁপে, তখন বিল্ডিংয়ের ওপর একটা ঝাঁকি হয়, এই ঝাঁকিটা সহ্য করতে হয় বিল্ডিংয়ে। যদি ঝাঁকিটা সহ্য করতে না পারে, তখন আমরা বলি যে বিল্ডিংটা আর ভূমিকম্পের কারণে ফেটে গেছে বা ভেঙে গেছে, ধসে পড়ছে। ঠিক আছে? আরও অনেক লোড আছে, দেখা যাচ্ছে আমাদের দেশে যেটা নাই, স্নো। ঠিক আছে? আমরা বিদেশে যেমন দেখি যে উপর থেকে আমাদের স্নো, বরফ পড়ছে, বরফ যদি আমাদের সারা রাত বরফ পড়লো বিল্ডিংয়ের উপরে, ছাদে অনেক 5 ফিট 6 ফিট 7 ফিট উচ্চতার আমাদের কি বরফ জমা হতে পারে, সেটারও তো বিশাল লোড। এটা স্নো লোড বলে। আমাদের দেশে স্নো পড়ে না, সুতরাং আমাদের স্নোর আমাদের দরকার নেই। আর তোমাদের যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর্থকোয়েক এবং উইন্ড লোড বিষয়ে আলোচনা নাই, সেহেতু আমাদের ওটাও দরকার নেই। তা লোড ক্যালকুলেশন করবো আমরা। এ হচ্ছে ডেড লোড। ডেড মানে মৃত, ডেড মানে মৃত, এটাকে বলা হয় হচ্ছে স্থায়ী লোড। দুই নম্বর হচ্ছে সচল লোড অথবা লাইভ লোড। লাইভ মানে কি? জীবিত। লাইভ মানে জীবিত। যেমন আমি ক্লাস নিচ্ছি ফ্লোরে, আমার সামনে আরও স্টুডেন্ট আছে, হ্যাঁ, এরা কিন্তু কিছু কেউ চলে যাবে, আমি কিন্তু 1 ঘন্টা পর চলে যাবো বা 10 মিনিট পর চলে যাব। তো এই মুহূর্তে আমার লোডটা কিন্তু ফাউন্ডেশন বহন করতেছে। এই মুহূর্তে আমার লোডটা বা আমাদের লোডটা এখানে কী কী আছে? ফার্নিচার আছে, আমার দেখতে ফার্নিচার আছে, তারপর হচ্ছে আমরা, এই আর তেমন কিছু নেই অবশ্য, মানুষ এবং ফার্নিচার, এই 2টা জিনিসই কিন্তু পরিবর্তনশীল। আজকে 5 জন মানুষ এই রুমে আছি, আর একদিন হয়তো 4 জন মানুষ থাকতে পারি।
আর একজন গেস্ট আসলো 8 জন মানুষ হতে পারে। তার মানে এই যে লোডের যে পরিবর্তনটা হচ্ছে এটাকে বলা হয় লাইভ লোড। আর একটা কী হতে পারে, ফার্নিচার। আজকে আমরা মাঝে মাঝে চিন্তা করি যে খাটটা, ড্রেসিং টেবিলটা, ওয়ার্ড্রপ এমনভাবে সেট আপ করা আছে রুমের মধ্যে, ভালো লাগতেছে, অনেকদিন ধরে একইভাবে দেখতেছি, ভালো লাগতেছে না, আমরা একটু চেঞ্জ করি। যে এক কর্নারে, লেফট কর্নারে আমাদের খাটটা আছে, বেডটা আছে, এটাকে আমি উল্টো দিকে নিয়ে যাব। যখনই ওটা উল্টো দিকে নিয়ে যাবো তখন সব ফার্নিচারগুলো, সোফা থাকতে পারে, ফার্নিচারের ওরিয়েন্টেশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে লোড কিন্তু এক জায়গায় থাকলো না। আমরা মাঝে মাঝে কিন্তু এই কাজটা করে থাকি। এই কারণে ফার্নিচারের লোড আর হলো মানুষের লোডটাকে বলা হয় লাইভ লোড বা সচল লোড। লাইভ লোড, LIV, লাইভ লোড। লাইভ লোড বা হচ্ছে সচল লোড। আচ্ছা, সচলটা আমরা চিনলাম। সচল যদি চিনে থাকি তাহলে বাকি সবই হচ্ছে অচল বা মৃত। মৃত মানে কি, ওই যে মৃত ব্যক্তি জীবনে ফিরে আসে না, মৃত ব্যক্তি জীবনে ফিরে আসে না। সেই কারণে যে লোডটা কখনোই স্থানান্তর হয় না, যে লোডটা কখনোই পরিবর্তন হয় না, যে লোডটার কখনো মুভমেন্ট নাই, সেই লোডটাকে বলবো আমরা ডেড লোড বা স্থায়ী লোড। যেমন ব্রিক ওয়াল। আমরা নর্মালি একটা বিল্ডিং যখন বানাই, আর্কিটেকচার প্ল্যানে কোথায় কোথায় ওয়াল হবে, কোথায় বেডরুম, কত সাইজের বেডরুম, রান্নাঘর, টয়লেট, এই এভরিথিং এটাকে প্রকাশ করতে গেলে কিন্তু আমাদের মাঝখানে পার্টিশন দিতে হয়। পার্টিশন না দিলে কিন্তু একটা বেডরুম বা একটা রুম থেকে একটা রুমের মধ্যে পার্থক্য বোঝা যাবে না। এই যে পার্টিশনটা আমরা দিলাম, এই পার্টিশনটা নর্মালি আমরা কি দিয়ে থাকি, আমরা ব্রিক দিয়ে থাকি, তাই না? যে ব্রিকের যে ওয়ালটা বা পার্টিশন যে ওয়ালটা, এটাকে বলবো আমরা ডেড লোড বলবো, কারণ একবার দেবো, এটা আজীবন আর চেঞ্জ করবো না। 2 নম্বর হচ্ছে আমরা যে ফ্লোরে হাঁটাহাঁটি করি যার উপর দিয়ে, এই ফ্লোরটা যদি স্মুথ না হয়, হ্যাঁ, স্মুথ না হয়, যে ঢালাই করে দিলাম ওই উপর দিয়ে আমরা ফার্নিচার রাখলাম, তাহলে কি হবে, আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারবো না। ইউজ করার জন্য এটা কী করতে হয়, আমরা টাইলস, একটা ফ্লোর ফিনিশ দেবো, ফিনিশিং করবো ফ্লোরটাকে। সেটা আমরা বিভিন্নভাবে আমরা ফ্লোর ফিনিশিংটা করতে পারি। 1 নম্বর করতে পারি টাইলস দিয়ে, 2 নম্বর করতে পারি মোজাইক দিয়ে, 3 নম্বর করতে পারি হচ্ছে ম্যাট দিয়েও করতে পারি। যদি আমাদের জুট দিয়ে যদি আমরা করি, ওই ফ্লোর ফিনিশ দিই, দেখা যাচ্ছে যেটা মাঝে মাঝে যখন আমরা নামাজ পড়ি, নামাজ দিই, সেরকম বড় যদি একটা দিই, ওটাকে আমরা রিমুভ করতে পারি, ঠিক আছে? এটা কিন্তু আমার লাইভ হয়ে যাবে, ওটা আমরা ধরছি না। আমরা ধরছি যদি যেটা ফিক্সড হয়ে যাচ্ছে। নর্মালি টাইলস কিন্তু আমরা একবার যখন লাগে আর খুলি না, তারপরে মোজাইক যখন লাগে একবার লাগে আর খুলি না। এই জন্য এটাকে বলে ফ্লোর ফিনিশ। ফ্লোরটাকে সুন্দরভাবে ইউজ করার জন্য আমরা ফ্লোর ফিনিশ ব্যবহার করব, টাইলস। এবং ওইটার জন্য আবার কী আছে, মর্টার লাগবে। টাইলস এমনি বসবে না, মর্টার লাগবে। তাই মর্টার এবং টাইলসের যে ওজনটা আছে, সেই ওজনটাকেও বা লোডটাকেও আমরা বলবো ডেড লোড। ঠিক আছে, ডেড লোড এবং লাইভ লোড। এরপর আমরা লোড ক্যালকুলেশনই করব। আমরা স্ল্যাব থিকনেস কিন্তু আমার মনে আছে, ঠিক আছে? আমরা এখন লোড ক্যালকুলেশন করব। লোড ক্যালকুলেশন করার সময় ফার্স্ট আমাকে কিসে আসবে, স্ল্যাব প্রথমে আসতে হবে। স্ল্যাবের যে থিকনেসটা আমরা ধরলাম, স্ল্যাবের যে থিকনেসটা আমাকে 10.56 ইঞ্চি। ওই স্ল্যাব থিকনেস যদি কম হয় তাহলে লোড কম আসবে, স্ল্যাব থিকনেস যত বেশি হবে লোড বেশি হবে। এই কারণে সবার আগে আমাকে স্ল্যাব থিকনেস বের করতে হলো। স্ল্যাব থেকে লোড ফ্রম, আমরা এখানে লিখতে হবে ডিএল ক্যালকুলেশন, ডিএল ডেড লোড ক্যালকুলেশন ফ্রম স্ল্যাব। স্ল্যাব থিকনেস থেকে যে লোডটা আসবে সেটা, স্ল্যাব থিকনেস থেকে যে লোডটা আসবে সেটা কত, স্ল্যাব থিকনেস ইন্টু স্ল্যাব থিকনেস টি হয় গুণন হচ্ছে, এটা যদি কনক্রিট, যেহেতু কনক্রিট একটা ইউনিট ওয়েট থাকবে, কনক্রিট একটা ইউনিট ওয়েট থাকবে, টি ইন্টু ইউনিট ওয়েট, ইউনিট ওয়েট অফ কনক্রিট। ঠিক আছে, তো নর্মালি কনক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে আমাদের এপিএস, আমরা বলি 150 পাউন্ড এলবি বা
পার সিএফটি। 1 সিএফটি কনক্রিটের ওজন হচ্ছে 150 পাউন্ড, যেটা তোমাদের কত আছে হয়ে গেল, যাই হোক 150, ঠিক আছে। তাহলে আমাদের যদি এটা যে সিএফটি ফুটে যেহেতু, আর এটা হচ্ছে আমাদের ইঞ্চিতে, এটা ইঞ্চিতে, এই ইউনিট হচ্ছে আমার ফুটে যদি আমরা বসাই, আমাদের উচিত হবে যে একই ইউনিটে বসাতে হবে, এটাও যে ইউনিটে হবে এটাকেও সেই ইউনিটে হবে। তো আমরা যেহেতু এপিএসে করতেছি, এটা ফুটে, দৈর্ঘ্যটা ফুটে, এই এখানে আমাদের ইঞ্চিতে আছে, এই যে টিকে আমাদের 12 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, গুণন হচ্ছে 150। তো এইটুকু ফিক্স, খেয়াল করো, এইটুকু কিন্তু ফিক্স, ঠিক আছে। যাই হোক না কেন 150 ভাগ 12 কিন্তু সব ক্ষেত্রে একই, টি শুধু পরিবর্তন হবে। তা আমরা যদি এরকম ভাগ করতে 150কে ভাগ করতে দেখি, টি ইন্টু ভাগ করতে 150কে 12 দিয়ে ভাগ করো, হ্যাঁ 12 বড় 144, 15.5 হতে 12.5, 150 ভাগ 12, 12.5, তাই না, 12.5। এটা কিন্তু আমরা যদি মুখস্থ রাখি, আমরা ডিজাইন করার ক্ষেত্রে বারবার 150/12 এটা করার কোনো দরকার নেই, এটা মুখস্থ। 12 দিয়ে ভাগ না করে একবার 12.5 দিয়ে গুণ করলে হয়ে গেল, ঠিক আছে। এরপর আসবে কি, টি কত, টি ছিল আমাদের 10.56 গুণন 12 কত হয় দেখো, 130-এর মতো হবে, বা 132-33-এর মতো হবে মনে হয়, 132 কি হবে, 132 পাউন্ড পার, এত পাউন্ড আসবে এলবি, হ্যাঁ। তাহলে স্ল্যাব থেকে এটাকে পাউন্ড পার স্কোয়ার ফিট, এটা এসএফটি, কারণ এখানে কি ছিল, সিএফটি মানে কিউবিক ফিট ছিল, আর আমি একে একটা টি দিয়ে গুণ, একটা দৈর্ঘ্য দিয়ে গুণ করছি, তাহলে এখানে ফুট কিউব মানে কি, একটা ফুট গুণন ফুট গুণন ফুট, একটা টি দিয়ে গুণ করার কারণে ফুট আর ফুট থাকলো স্কোয়ার ফুট, এই জন্য পার স্কোয়ার ফিটে স্ল্যাব থিকনেসের কারণে পার স্কোয়ার ফিটে 132 পাউন্ড লোড আসে, ওকে। স্ল্যাবতে এটা আমাদের সব অঙ্কের জন্য আসবে, সব অঙ্কের জন্য এটা লাগবে। আচ্ছা, অ্যাট ফার্স্ট ডেড লোডের আর কি আছে, এটা আমরা ক ধরলাম, এটা খ। ডেড লোড কিন্তু শেষ হয়নি, শুধুমাত্র স্ল্যাব থিকনেস নিচ্ছি। স্ল্যাব থিকনেস কি আছে, ফ্লোর ফিনিশ আছে, টাইলস এবং মর্টার, এরপর আসবে ফ্লোর ফিনিশ। এইটা ডেড লোডে কিন্তু আছে, এটাও ডেড লোড, ফ্লোর ফিনিশ থেকে ফ্লোর ফিনিশ থেকে কত আসে এটা একদম মুখস্থ, ফ্লোর ফিনিশ থেকে কত আসে এটা মুখস্থ, কারণ এই টাইলস নর্মালি কেউ তো স্ল্যাবের উপর 2-4 ইঞ্চি 5 ইঞ্চি স্ল্যাব থিকনেস দেবে না, দিয়ে তারপর টাইলস লাগাবে। যতটা মিনিমাম থিকনেস পুরুত্ব দিয়ে মর্টার দিয়ে টাইলস লাগানো যায় সেটা, এটা নর্মালি ফিক্স, এটা 25 থেকে 25-30 এটা আসবে তোমার হচ্ছে, আমরা 25 যদি মনে করি না কম হচ্ছে বা বেশি হতে পারে, আমরা সর্বোচ্চ 30 ধরবো, 25 থেকে 30, এটা হচ্ছে পাউন্ড, এই চিহ্নটা কিন্তু পাউন্ড চিহ্ন, ঠিক আছে, পার স্কোয়ার ফিট ফ্লোর ফিনিশ। আর কি আছে, ব্রিক ওয়াল আছে না, দেখা যাচ্ছে যে আমাদের এটা যদি আমাদের ফ্লোর প্ল্যানটা হয়, এখানে একটা আমাদের বেডরুম আছে, এখানে একটা বেডরুম, এটা টয়লেট, এটা হচ্ছে সিঁড়ি, এটা ড্রয়িং ডাইনিং রুম, ঠিক আছে। দেখা যাচ্ছে এখানে একটা বিম আছে, এখানে বিম আছে, এখানে বিম নাই, কিন্তু এখানে একটা পার্টিশন ওয়াল আছে। তাহলে এই যে সকল ওয়াল সরাসরি বিমের উপর আছে, সেগুলো আলাদাভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। আর একটা আছে যার উপরে বিম নাই, ওকে আমি কীভাবে ক্যালকুলেশন করবো, এই জন্য পার্টিশন ওয়াল নামে একটা পার্টিশন ওয়াল, এটাও ডেড লোড, গ নম্বর দেই, পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়াল, এটাও আমরা 30 পাউন্ড পার স্কোয়ার ফিট, এটা মুখস্থ, বা তোমাদের এখানে বইয়ে এসআই ইউনিটে যা থাকবে এটা মুখস্থ করতে হবে, এখানে কিচ্ছু করার নাই, মুখস্থ করতে হবে, তোমার অঙ্কে করে দেওয়া আছে। আরেকটা আছে, এটা হচ্ছে পার্টিশন ওয়াল মানে কি, ইন্টারনাল পার্টিশন ওয়াল, ইন্টারনাল, মনে করো যে এখানে আমাদের একটা
রুম আছে, রুমের মধ্যে যে আমাদের টয়লেটের যে ওয়ালটা আছে, যে টয়লেটের ওয়ালটা আমাদের বিমের উপরে যায় নাই, তাহলে ওইগুলো ওয়াল থাকতে পারে, সেই যার কারণে আমাদের 30 পাউন্ড বা 25 পাউন্ড বইয়ে যেটা দেওয়া আছে সেটা দিবা। এরপর আরেকটা আছে, এটাও ডেড লোড, যে কিছু কিছু ব্রিক ওয়াল আছে, কিছু কিছু না ম্যাক্সিমাম ব্রিক ওয়াল আছে, যেমন আমাদের এখানে দেখবা যে এই কলাম বরাবর বা বিম বরাবর ওয়াল আছে। তাহলে এই ওয়ালকে আমরা যদি আমরা ফ্লোরের মাঝে চিন্তা করি, এটা ঠিক হবে না, কারণ ও তো ফিক্সড, ও যেহেতু বিমের উপর আছে, তাহলে ওটাকে আমরা বিমের উপরেই চিন্তা করব, বিমের উপরেই চিন্তা করবো। এখন তোমাদের বইয়ে হয়তো ওটা আলাদা হবে না, এটা একসঙ্গে থাকতে পারে। যদি একসঙ্গে থাকে তাহলে সমস্ত লোড ক্যালকুলেশন করে টোটাল এরিয়াতে ভাগ করে দেখা যায় এটা আসতে পারে হচ্ছে 100 পাউন্ড পার স্কোয়ার ফিট, এই ধরনের একটা আসতে পারে। তাহলে আমাদের এখানে পার্টিশন ওয়াল নামে একটা, পার্টিশন ওয়াল হচ্ছে ইন্টারনাল পার্টিশন ওয়াল, একটা আছে ব্রিক ওয়াল। ব্রিক ওয়াল, এই ব্রিক ওয়ালটা বোঝাচ্ছি আমি যেটা সরাসরি বিমের উপরে আছে, এই যে এইটা, এই ওয়ালটা বোঝাচ্ছে। আর এই পার্টিশন ওয়ালটা বোঝাচ্ছে কি, যদি এই মাঝে যদি কোনো ব্রিক ওয়ালটা থাকে সেটার উপরে। তোমাদের বইয়ে এইভাবে না থাকে, যদি একবারেই বলা থাকে পার্টিশন ওয়াল সব মিলে বলে দেওয়া থাকলে 100 পাউন্ড পার স্কোয়ার ফিট, 150 পাউন্ড পার স্কোয়ার ফিট, ঠিক আছে, তাহলে আর আলাদাভাবে ধরার দরকার নেই, ঠিক আছে, আলাদাভাবে ধরার দরকার নেই। যাই হোক, এইরকম করে তাহলে কয়টা আসে, 1 2 3, আমাদের এটাকে 4 নম্বর আসছে, ঘ 4টা না হয় 3টা হতে পারে, যেমন তোমাদের বইয়ে সম্ভবত 3টা আছে। দেখি, স্ল্যাবের নিজস্ব ওজন, সচল ভর আলাদা, ফ্লোর ফিনিশ আছে, সঞ্চালনশীল পার্টিশন 170 ধরছে, যাই হোক, আর ঝুলন্ত সিলিং, ঠিক আছে, ঝুলন্ত সিলিং যদি থাকে, আচ্ছা এটা সম্ভবত ইয়ে আছে, ওই সিলিংয়ের যে প্লাস্টার আছে সেগুলো আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে এটা মনে করো ব্রিক ওয়ালের আছে ধরো 70 পাউন্ড পার স্কোয়ার ফিট। তাহলে 1 2 3 টোটাল ডেড লোড কত হলো, এটাকে আমরা যোগ করে দেবো, টোটাল ডেড লোড, টিএলতে ডেড লোড। আমরা সবগুলো কী কী যোগ করবো, এইটা সহ কিন্তু এই 100, এইটা যোগ করো, 132 132 30 30 60 কত, 262 পাউন্ড পার SF, মানে প্রতি স্কোয়ার ফ্লোরের প্রতি স্কোয়ার ফিটে 262 পাউন্ড লোড, এভাবে পড়তে হবে কিন্তু, প্রতি স্কোয়ার ফিটে 262 পাউন্ড ডেড লোড আসে। আচ্ছা, এরপরে একটা বলছিলাম যে লাইভ লোড। লাইভ লোডটাকে আমরা কী বলছি, যে মানুষ এবং ফার্নিচারে যে লোডটা আসছে, যেহেতু এটা পরিবর্তন হতে পারে মানুষের চয়েসের কারণে। একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের জন্য একটা যদি অ্যাপার্টমেন্ট বিল্ডিং হয় তাহলে এটা ফিক্সড, এপিএসে 40 পাউন্ড পার স্কোয়ার ফিট, 40 পাউন্ড পার স্কোয়ার ফিট। যদি এটা হাসপাতাল হয়, হাসপাতালে আমাদের অ্যাপার্টমেন্টে যে মানুষ থাকে, যত সংখ্যক মানুষ থাকি, একটা হাসপাতালে কি সেরকম মানুষ যায় না, তার চেয়ে বেশি যায়, তার চেয়ে অনেক বেশি যায় হাসপাতালে, করিডোরের জায়গা হয় না, তাই না? ওই জায়গায় লাইভ লোডটা কী হবে, বেশি হবে। মেশিনারিজ থাকে আবার ওখানে, তাই না, ভারী ভারী মেশিনারিজ থাকে, অ্যাপার্টমেন্টে তো এগুলো থাকে না। এই কারণে যদি কী ধরনের বিল্ডিংটা হবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই লাইভ লোডটাকে ধরতে হবে। এবং এইটা আমাদের কত ধরবো, এটা আমাদের বিএনবিসি বই বা এসিআই কোডে এগুলো বলা আছে যে লাইভ লোডটা কত হবে। এই লাইভ লোডটা যে সব জায়গায় একরকম হয় এমন না। যেমন ধরো যে একটা ফ্লোরে 5টা ইউনিট আছে, একটা ফ্লোরে 5টা ইউনিট আছে, তা 5টা ইউনিটে যদি প্রতি ইউনিটে 6 জন লোক বাস করে, তাহলে পুরো ফ্লোরে কতজন লোক বাস করবে 5 6 30 জন লোক বাস করবে। যদি এরকম হয় আগুন লাগে, তাহলে 5 ফ্ল্যাটের লোক কিন্তু একবারে কিন্তু বের হলে সিঁড়িতে কী হবে, সিঁড়িতে কিন্তু 30 জন লোকই একসঙ্গে নামার চেষ্টা করবে, তাই না? করিডোরে যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি হয়, দেখা যাচ্ছে যে একটা করিডোরের 2 সাইড দিয়ে বা সামনে কয়েকটা ক্লাসরুম আছে, প্রত্যেকটা ক্লাসরুমে ধর 40 জন 50 জন করে ক্লাস করে। যখন ক্লাস চলাকালীন সময়ে কিন্তু করিডোরে কোনো লোক থাকে না, কোনো স্টুডেন্ট থাকে না। বাট যখন যখন ক্লাসটা শেষ হয় তখন কিন্তু একবারে করিডোরের মধ্যে যে চাপটা পড়ে সেটা কিন্তু নর্মালি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের
অ্যাপার্টমেন্টের ভিতরে চাপের চেয়ে কি অনেক বেশি না? অনেক বেশি। সেই কারণে একই বিল্ডিংয়ের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকমের লাইভ লোড হয়। যেমন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ফ্ল্যাটের ভিতরে তোমার লাইভ লোড হচ্ছে 40 PSF পাউন্ড পার স্কোয়ার ফিট, কিন্তু করিডোরে এবং সিঁড়িতে এই জায়গায় যেহেতু এখানে যতজন লোক বাস করে, যতটা ফ্ল্যাট থাকুক না কেন সব অনেকগুলো ফ্ল্যাট হলে সবগুলো আগুন টাগুন লাগলে সমস্ত লোক একসঙ্গে বের হওয়ার চেষ্টা করবে, তখন এখানে আমাদের এগুলোতে চাপ বেড়ে যায়। চাপ বেড়ে যাওয়ার কারণে এখানকার তখন ওই চাপটা যাতে সিঁড়ি বা করিডোর বা প্যাসেজ এটা নিতে পারে, ওই সময়ে যেদিন ওই দুর্ঘটনা ঘটবে ওই দিন যাতে ওই লোকটা নিতে পারে। অন্য দিন তো নিলই, যেদিন একদিন চট্টে লোক বেশি হয়ে গেল সেদিন আর নিতে পারলো না, তাহলে কী হবে? সিঁড়িটা ধসে যাবে। এই কারণে এই জায়গায় আমাকে 100 সিঁড়ি বা করিডোরে এই লাইভ লোড হবে 100। ঠিক আছে? এখন সব ডিজাইন একই রকম। আমাদের ডিজাইন মেথড হচ্ছে কি WSD আর একটা USD। আমাদের ডিজাইন মেথড হচ্ছে WSD আর একটা হচ্ছে USD। এটা দুটো মেথড আছে। আমরা কোন মেথডে আমাদের স্ল্যাব ডিজাইনটা করতে চাই এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা কোন মেথডে স্ল্যাব ডিজাইনটা করতে চাই, WSD-তে করবো নাকি USD-তে করবো? তো তোমাদের WSD-তে স্ল্যাব ডিজাইনটা করা আছে, তোমাদের USD-র কোনো কিছু নাই। হ্যাঁ, তো WSD-তে যদি আমরা স্ল্যাব ডিজাইনটা করি তাহলে ঝামেলা কম, এটা সবগুলো একসঙ্গে যোগ করতে পারি। এই সকল ডেড লোড এবং লাইভ লোড, এই লাইভ লোডটাকে আমরা একসঙ্গে যোগ করতে পারি। এই যোগ করো তো, লাইভ লোড কত? 40। দেখা যাচ্ছে? ক্যামেরা দেখা যায়? কত আসে? 302 পাউন্ড পার স্কোয়ার। আর যদি এটা USD মেথডে ডিজাইন করতাম সেক্ষেত্রে ডাইরেক্ট আমরা যোগ করতে পারতাম না। WSD হওয়ার কারণে আমরা সবগুলো লোড, ডেড লোড, লাইভ লোড সব যোগ করতে পারতেছি। এই লোডটাই আমাদের টোটাল লোড, এটা আমাদের টোটাল লোড। এই লোডটা যদি জানা থাকে, এই লোডটাই কিন্তু আলটিমেটলি বিমে ট্রান্সফার হবে। যে 1 ওয়ে স্ল্যাব হলে 1 ওয়ে এক ডিরেকশনে ট্রান্সফার হবে, আর 2 ওয়ে স্ল্যাব যদি হতো 2 ডিরেকশনে ট্রান্সফার হতো। এটা বিমে ট্রান্সফার হবে, বিম থেকে কলামে ট্রান্সফার হবে, কলাম থেকে আবার যখন বিমে ট্রান্সফার হবে তখন এই লোডের সঙ্গে কী করতে হবে? আবার বিমের যে ওজনটা আছে ওটাই অ্যাড করতে হবে। এই লোডটাতে বিমে যাবে, জাস্ট খালি বিমের লোড সেলফ ওজনটা যোগ করতে হবে, যোগ করে কলামে ট্রান্সফার হবে। আবার কলাম যখন আবার ফুটিংয়ে ট্রান্সফার করে কী করতে হবে? তার ওর সঙ্গে আবার কলামের লোডটাকে যোগ করতে হবে, রাইট? আবার কলামের লোড যখন ফুটিংয়ে ট্রান্সফার করবো, ফুটিং কী করবে? ফুটিংয়ের লোড সহ আবার মাটিতে ট্রান্সফার করবে। এটাই হচ্ছে ধারাবাহিকতা। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমাদের ডিজাইন কনসেপ্ট, আমি অঙ্ক করাবো না, আমি শুধু তোমাদেরকে কনসেপ্টটা দিলাম। তোমাদের এই জন্য স্যার আছে, তোমাদের স্যার কিন্তু এই ডিজাইনটা অঙ্কগুলো করাবে। আমি শুধু বলতে চাই, যখনই আমাদের টোটাল লোড 302 পাউন্ড পার স্কোয়ার ফিট, এটা আমি যদি পাইলাম, এটা কিন্তু একটা ফ্লোরের, এটা যদি ফ্লোর হয়, এটা যদি 12 ইঞ্চি হয়, এটা 12 ইঞ্চি যদি হয়, এই 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি গুণ করলে 1 স্কোয়ার ফিট। এই 1 স্কোয়ার ফিটে আমাদের 302 লোড কাজ করে। তাহলে এটা যদি আমাদের আমাদের 1 ওয়ে স্ল্যাব না, আমরা 2 ওয়ে স্ল্যাবে আঁকি। হ্যাঁ, 2 ওয়ে স্ল্যাবে আঁকি। টু স্ল্যাবে স্কোয়ার রাখলে কোনো সমস্যা নাই। আচ্ছা, কি হচ্ছে? প্রতি স্কোয়ার ফিটে কিন্তু 302 পাউন্ড লোড আসে। এখন এই 202 পাউন্ড লোড, এখন এই লোডটা এখানে এই বিমে কতটুকু ট্রান্সফার করবে, এই বিমে কতটুকু ট্রান্সফার করবে, কোন বিমে কতটুকু লোড ট্রান্সফার করবে, এটা একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা মুখস্থ হবে, এটা মুখস্থ করার কিচ্ছু নাই। মনে করতে হবে এটা একটা অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আমরা এই লাইনগুলো আমরা কিন্তু অটোক্যাডে, যারা জানো অটোক্যাডে আঁকবা, খুব ইজি, হাতে আঁকার কোনো প্রয়োজন নেই।
প্রত্যেকটা কর্নার থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকবা। আঁকার পরে এইরকম একটা শেপ নেবে। এটা যেহেতু স্কোয়ার সেই কারণে এটা এই অংশটা কম মনে হচ্ছে। যদি এটা স্কোয়ার না হয়ে একটু বড় হতো 2a বাট একটু বড় হতো তাহলে এটা এই জায়গাটা কি হতো আমি দেখাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে ট্রাইবুটারি এরিয়া। এটার নাম হচ্ছে ট্রাইবুটারি এরিয়া। একটা স্ল্যাবের যে অংশের লোড বিমে ট্রান্সফার হয় সেটাকে উপস্থাপন করতে হয় এইভাবে। এরকম একটা অংশ থাকে। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সব লাইনে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলে এখানে ইন্টারসেকশন হয়। এই ইন্টারসেকশন হয়, ইন্টারসেকশনে থেকে এই যে এরিয়াগুলো পাচ্ছি এই এরিয়া লোড এই বিমে ট্রান্সফার হবে। তা এই এরিয়া লোডটা এই বিমে ট্রান্সফার হবে। এই এরিয়া লোডটা এই বিমে ট্রান্সফার হবে, আর এই অংশের লোডটা এই বিমে ট্রান্সফার হবে। তাহলে আমরা যখন এই বিম ডিজাইন করব বা যে বিম ডিজাইন করব সেই বিমে কতটুকু লোড আসবে আমরা কীভাবে বুঝবো? প্রতি স্কোয়ার ফিটে আসে কত? 302 যা আসবে। তাহলে এখানে যদি 302 থাকে, এখানে 302 থাকে পার স্কোয়ার ফিট, এই এরিয়াটা আমাকে জানতে হবে। কীভাবে পাবো এটা? আমরা এটা অটোক্যাডে যদি আমরা বসাই দিই ইজিলি সরাসরি এই এরিয়াটা আমরা পেয়ে যাব। এই এরিয়াকে আমরা 302কে আমরা যদি 302কে যদি আমরা এই এরিয়া দিয়ে গুণ করে দেই তো ওই পরিমাণ লোডটাকে এই বিমের উপর পড়বে। আবার এটা এরিয়াটা কম, এরিয়া কম মানে কি? এই বিমে কম লোড যাবে। এই এরিয়াটা কম মানে এই বিমে কম লোড আসবে। এই বিমটা বড়, এই এরিয়াটা বড় মানে এই বিমে বেশি লোড যাবে। তাহলে আমরা স্কোয়ার যেহেতু আমরা ভাবতেই পারি যে এই অংশ এই বিমের অর্ধেক আর এই বিমের অর্ধেক, এই বিমের অর্ধেক আর এই বিমের অর্ধেকের লোড, এই এরিয়াটা বিম ডিজাইন করার সময় এরকম করে লোড ট্রান্সফার করে নিতে হয়। আর যখন কলামে লোড ট্রান্সফার করবো তখন আর এটা লাগে না, ট্রাইবুটারি এরিয়াটা করা লাগে না। বিম ডিজাইন করার সময় বিমে কতটুকু লোড ট্রান্সফার হলো সেটার জন্য লাগে এইটা ট্রাইবুটারি এরিয়া বলে TA বলা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় TA বিম ডিজাইন করার সময়। আর যখন কলামে লোড ট্রান্সফার করবো তখন বিমটা ডিজাইন করতেছি না, বিম ডিজাইন করছি না, তখন এটাকে এই বিমের অর্ধেক আর এই বিমের অর্ধেক নিয়ে যে এরিয়াটা আসবে এই এরিয়াটা আমাদের এটা যদি আমাদের 20 ফিট হয়, এটা যদি আমাদের 15 ফিট হয়, দেখা যাচ্ছে এটা 2A স্ল্যাব হবে। এই এরিয়াটা যদি A হয়, এটা যদি A হয়, এই A গুণন 302, এইটা যে লোডটা আসে এই লোডটা কিন্তু কে ক্যারি করবে? কলামটা ক্যারি করবে। এটা একটা ফ্লোরের জন্য, তাই না? কলাম লোডে। তারপর যখন এই কলামটা যখন বিমের এর সঙ্গে কি আসবে? বিম আসবে। এর সঙ্গে কিন্তু এই বিমের ওজনটা কিন্তু দিতে হবে, এর সাথে বিমের ওজন দিতে হবে, ঠিক আছে? আবার এটার সঙ্গে আবার কী করতে হবে? আবার কলামের লোড দিতে হবে, কলামের সেলফ ওয়েটটা দিতে হবে। যখন এটা ফুটিংয়ে যাবে, তখন এটা এখানে আবার কলামের লোড দিতে হবে। যখন এটা পাইলে যাবে তখন এখানে আরও যোগ করতে হবে কি? ফুটিংয়ের সেলফ ওয়েট। ফুটিংয়ের লোড দিতে হবে।
এরকম করে ধারাবাহিকভাবে একটা কলমের লোড যদি আমি জানি কয়টা ফ্লোর 10 তলা না 20 তলা তত দিয়ে গুণ করে দেবো। আবার বিমের লোড কতটুকু অংশে এই বিম এইটুকু আর এইটুকু বিম, তাই না? এই যোগ করতে হবে, যোগ করে আমাদের বিম লেন্থ হয়ে গেল। এরকম কয়টা ফ্লোরের বিম আছে 10টা তলা হলে 10 দিয়ে গুণ করতে হবে, সেলফ ওয়েট এভাবে বের করতে হবে বিম। ওকে, এই তো থিওরি এখানেই শেষ। লোড ক্যালকুলেশন এরকম করেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে অনেক শুভেচ্ছা রইল। এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এটা দেওয়া থাকবে, তোমরা আমাদের কমেন্টস করবা, তোমাদের রোল নাম্বার লিখবা, যাতে বুঝতে পারি যে আমার ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট স্টুডেন্টরা আমার এই লেকচারগুলো দেখছে, অফলাইন হলেও দেখছে, যারা অনলাইনে ক্লাস করতে পারোনি। আমরা চাই তোমরা অবশ্যই অনলাইনে ক্লাসের প্রতি আগ্রহী হও। আমরা অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমরা অফলাইন ক্লাস শুরু করব। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।